এমন সময় ফোনে মেসেজ আসলো। হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখি আমার মা বাবাকে বেঁধে রেখেছে চেয়ারে, মুখে কাপড় বাঁধা, আর দুজন ব্যক্তি তাদের মাথায় বন্দুক তাক করে আছে। এই দৃশ্য দেখার পর আমার পুরো শরীর ঘেমে গিয়েছে, শরীরে কোনো শক্তি নেই। কি হলো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই ফোন আসলো। ফোনটা কাঁপা কাঁপা হাতে রিসিভ করলাম। হ্যালো, হ্যালো। হ্যালো জানেমান, একটু আগে ভিডিওটা তো দেখলেই। যদি নিজের মা বাবার ভালো চাও তো এক্ষুনি নিজের বাসায় চলে এসো। হ্যালো, হ্যালো, কে আপনি? হ্যালো। ফোনটা কেটে দিয়েছে। একটা রিক্সা নিয়ে বাসায় ফিরলাম। এসে দেখি বাইরে কিছু লোক কালো শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে। আমি তাড়াতাড়ি করে ঘরে ঢুকলাম। ঢোকার পর দেখি মা বাবাকে বেঁধে রেখেছে। আমি আর কিছু না ভেবে মা বাবার কাছে দৌড়ে গিয়ে বাঁধন খুলতে লাগলাম। ওর পাশের একটি লোক বলল, কি হলো, এত তাড়া হলো কেন? আমি লোকটাকে দেখি পুরো থ। আপনি? আমি। কেন করছেন এগুলো? কেন কি? তোমাকে পেতে হলে সব কিছু করতে পারি জান, সব কিছু। চুপ, একটা কথাও বলবেন না। বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান। যাবো তো, কিন্তু তোমায় নিয়ে। দেখো এইখানে দুজন বসে আছে, একজন কাজী, অন্যজন উকিল। বিয়ে পড়ানো হলে এই কাগজে সই করলেই আমাদের বিয়েটা কমপ্লিট। আমি তোর ওয়েট করতে পারছি না জান, তাড়াতাড়ি এসো, বিয়েটা করেই ফেলি। কখনো না, আমি আপনার সাথে বিয়ে করব না। কেন বলছেন না? চলে যান আপনি এখান থেকে। বিয়েটা তো হবেই, বুঝেছি তুমি সোজা কথার মানুষ না। দেখো তোমার কাছে দুইটা অপশন, এক তো বিয়ে করতেই হবে তোমাকে, আর অপশন এক যদি ভালোভাবে বিয়ে করো তাহলে তোমার বাবা মা বেঁচে যাবে, আর দ্বিতীয়টা হলো যদি একান্তই বিয়ে করতে না চাও, তোমার মা বাবার আজকেই শেষ দিন, কিন্তু তারা যাওয়ার পরেও তোমাকে আমাকেই বিয়ে করতে হবে। এখন বলো বলো কোনটা করবে? বিয়েটা করে নে মা, আর কতদিন এভাবে থাকবে? হ্যাঁ, মার কথা শোন মা, করে নে বিয়ে। মা বাবা তোমরাও? তোমরা তো আর কিচ্ছু বলতে না দিয়ে আবির বলল, দেখলে শ্বশুর শাশুড়িও রাজি, তাহলে শুধু শুধু ওনাদের এইভাবে কষ্ট দিলাম। আগে জানলে তো আমি ওনাদের দিয়েই তোমাকে রাজি করাতাম। আমি পারবো না এই বিয়ে করতে, পারবো না। তোকে আমার দিব্যি, করে নে বিয়ে। বাবা। আর কোনো কথা না, চলো এবার বিয়ে হবে আমাদের, কবুল বলো। পারবো না। প্লিজ মা। আজ থেকে তুমি আমার বউ, আর এখানে সাইন করো। কাপা কাপা হাতে সাইন করলাম। এই তো গুড, বউ জামাই। আমি এই বলে গালটা টান দিয়ে দিলাম। কিছু বললাম না। শাফি মিষ্টি কই? আনো তো। আমার বউকে একটু মিষ্টি মুখ করাই, তারপর মিষ্টি এনে মিষ্টি খাইয়ে দিই জোর করে, তারপর মা বাবাকে, এরপর সবাই খেতে থাকে মিষ্টি, কিন্তু উনি খেলেন না। আয় মা, এই দিকে আয়। বাবাকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করছি। তুই কিছু ভুল করিস নি, সবারই বিয়ে করার হক আছে, আর আল্লাহ সবার জন্য কাউকে না কাউকে সৃষ্টি করেছে। তোর জন্য হয়তো আবিরকেই সৃষ্টি করেছে, তাই তো এত কিছুর পরেও তোকে কিভাবে নিজের করেছে। কিন্তু বাবা। কিছু হবে না, এখন থেকে তো নতুন জীবন শুরু, সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিস। আর আবিরের ভালোবাসায় মনটা রাখিস, বড্ড ভালোবাসে তোকে, ওর চোখ দেখলেই বোঝা যায়। পারবো না বাবা। অতীত ভুলে বর্তমান নিয়ে ভাব, দেখবি তো জীবনটা সুন্দর হবে। চেষ্টা করব। আমি জানি মা তুই পারবি, তোকে যে সেইভাবেই আমরা গড়ে তুলেছি। এগুলো সব তোর বিয়ের জিনিস, গয়না আর শাড়ি, যা তোর বিয়েতে দেবো বলে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেওয়ার সময় হয়ে এসেছে, এগুলো রাখ মা। আর দেরি করা যাবে না, আমার অনেক কাজ আছে। লিহা চলো তাড়াতাড়ি, তোর স্বামীর বাড়ি যেতে হবে, আর এখন বাপের বাড়ির মায়া ছাড়ো। আর সাফি ব্যাগটা সযত্নে নিয়ে আসবি, এটাতে লিহার মায়ের আশীর্বাদ রয়েছে। লিহার হাত ধরে নিচে এনে গাড়িতে বসিয়ে দিলাম, আর আমি গাড়িতে বসে পড়লাম। ওনার বাড়িতে পৌঁছে, বাড়িটা বিশাল, বাইরে সাদা রং করা পুরো বাড়িটা। তারপর উনি আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে আসলো। ভেতরেও সব সাদা রঙের, সব জিনিসপত্র বেশ দামি মনে হয় আর বেশ আকর্ষণীয়। এসব পরেও দেখতে পারবে, আগে ফ্রেশ হয়ে নাও, আর কাবারে তোমার কাপড় রাখা আছে, যাও সেগুলো পরে নাও। রুম কয়টা? আচ্ছা চলো দেখিয়ে দিই। কিন্তু সব তো শাড়ি, আমি শাড়ি পরতে পারি না। তুমি অন্য সব পরে বাইরে এসো, আমি শাড়ি পরিয়ে দেবো। কিন্তু তোমার স্বামী আমি, অধিকার আছে আমার তোমার উপরে, আর তোমাকে দেখারও সম্পূর্ণটা। তারপর পেটিকোট আর ব্লাউজ পরে আর শরীরে টাওয়াল পেঁচিয়ে বাইরে এলাম। এই কি জোকার সেজেছো কেন? টাওয়াল পেঁচানো থাকলে শাড়ি কিভাবে পরাবো?
আর আমি নিজের হাত দিয়ে শরীর ঢাকার ব্যর্থ চেষ্টা করছি। মুচকি এসে শাড়ি পরানো শুরু করে দেয়, আর ওনার ছোট ছোট তাজ জামায় 440 ভোল্টের শক দিচ্ছে। চুপ করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হয়েছে, এখন নর্মাল হও, আর রোবট হয়ে থাকতে হবে না। রাতে বিছানাতে শুয়ে আছি আর অতীতের কথা ভাবছি। ওই দিন অমর না হলে আমার জীবনটাও আর 5টা সাধারণ মেয়ের মতোই হতো। কি ভাবছো জান? আমার কথা খুব ভালোবাসি জান, খুব। হুম। তোমার মুখে অনেক মায়া, তোমার চেহারাতে এত মায়া কেন? যা দেখে তোমার প্রেমে পড়ে গেছি, অসম্ভব মায়া। কেন আমাকে বিয়ে করে আমার জীবনটা এভাবে নষ্ট করলেন? কি বলছো? ঠিক আছে, রেখে দে সবগুলোকে, আমি কাল দেখতে আসবো। সব শুনেছিলাম। নিজের পুরুষত্ব খাটাবো না, নিশ্চিন্তে ঘুমাতে পারো, কিন্তু আমার বুকে তোমাকে ঘুমাতে হবে। এই বলে এক টান দিয়ে আমার বুকের উপর ফেলে দিলাম। সকালে আমি ওয়াশরুমে গিয়ে একেবারে গোসল করে ব্রাশ করে বের হই। শাড়ি কোনো রকম পেঁচিয়ে বের হয়ে যাই। বাইরে এসে দেখি আবির ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি বের হতেই আমার দিকে তাকায় আর ফিক করে হেসে দেয় আর আমার কাছে এগিয়ে আসে। শাড়ি যেহেতু পরতে পারো না, তো এরকম করে শাড়ি পেঁচিয়ে কি সার্কাসে যাবা? সার্কাস দেখতে? না মানে বুঝেছি, এদিকে আসো, পরিয়ে দিই। তারপর লিহাকে পরিয়ে দিলাম শাড়ি। শাড়ি পরানো শেষে আমি ঘাড়ে চোলটা সরিয়ে গভীরভাবে কিস করি। তারপর ও চিন আমার ঘাড়ে দেখে পিছন দিক থেকে জড়িয়ে ধরি। কি করছেন কি? ছাড়ুন আমায়। প্লিজ প্লিজ আমায় ছেড়ে যেও না, খুব ভালোবাসি তোমায়। একটা নতুন জীবন শুরু করতে চাই তোমার হাতটা ধরে। আমার জীবনটা গুছিয়ে দাও না। আমি কি গুছিয়ে দিব? আমি নিজেই তো অগোছালো। বলো, দিবে দিবে আমাকে একটা সুন্দর আলোকিত জীবন? আমি তো নিজেই অন্ধকারে আছি, কিভাবে আলোকিত করব? আর সুন্দর আমার জীবনেই তো কলঙ্কের দাগেই লেগে আছে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? দেখি ছাড়ুন, আমি আপনার জীবন আমার সাথে জড়াতে পারবো না, কখনোই না। কি হলো? যাই হোক, চলো খেয়ে আসি। কখনোই না, খাবো না আমি কিছু। আপনি খান। আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে সংসার করব? কখনোই না, কিছু করেননি। আপনার সাথে খারাপ ভেবে করতে হবে, তা না হলে আপনি আমায় ছাড়বেন না। দেখো, এমন করে না, চলো খেতে যাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। বললাম না খাবো না। দেখো, ভালোই ভালোই বলছি, খেতে চলো। তা না হলে কি করবেন? আমার ভিলেন থ্রু পেলে কিন্তু তোমার জন্যই সমস্যা। তাই ভালোই ভালোই বলছি চলো, তা না হলে কিন্তু তোমার জন্যই খারাপ হবে। কি করবেন? কি করবেন? এসব বাদ দাও, চলো এখন। যাব না, আমাকে দিয়ে আসুন, আমি মা বাবার কাছে যাব। আচ্ছা খেয়ে নাও, তারপর দিয়ে আসবো। সত্যি তো? হুম। এত ইনোসেন্ট কেন তুমি? কত সহজে বিশ্বাস করে নিলে। আমি মনে মনে বললাম। চলুন, তারপর খেয়ে আমি রেডি হতে চলে যাই। জানো, তুমি কিছুক্ষণ ঘর বন্দি হয়ে থাকো, আমি যাবো আর আসবো এই 2-1 ঘন্টার মধ্যে। বাই জান, টেক কেয়ার। মানে কি? আপনি না বলেছেন আমাকে দিয়ে আসবেন? মা, মামার বাড়ির আবদার বললেই হলো। এখন তো বাঁশরি করা হলো না। কি বলছেন? মিথ্যেবাদী, আপনার কখনো ভালো হবে না, বলে দিলাম। এখন সব ভালো হবে, তুমি আছো তো। আচ্ছা যাই, বাই। কিছুক্ষণ পর আবির একটা গোডাউনে আসলো। মেয়েগুলো কই? স্যার, এই যে রুমটা রাখছি, সব বেহুশ আর মুখে সবগুলোর কাপড় বাঁধা। ভালো করেছিস। আর শোন, আজ রাতে নিয়ে কক্সবাজার যাবি, আর পরের দিন জাহাজে করে নিয়ে যাবি কিন্তু রাতে। ওকে বস। তারপর আমি মেয়েদের দেখে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বেরিয়ে যাই। আপনারা হয়তো ভাবছেন হিরো এত খারাপ কেন, কিন্তু এর পিছনে অনেক কিছু আছে। চলুন চলুন শুনে নিই সব কিছু। আবির যখন ছোট তখন ওর মা ওকে অনেক অত্যাচার করত, কারণ ওনার জন্য এক পুরুষের সাথে সম্পর্ক ছিল, তাই উনি আবিরকে দেখতে পারতেন না। উনি ডিভোর্সি মহিলা ছিলেন, আর ওনার 2টি সন্তান ছিল। একটি বড় 5 বছরের আর একটি ছোট 3 বছরের। 3 বছরের সন্তান ছোট হওয়ার কারণে আদালত আবিরকে তার মায়ের কাছে রাখার আদেশ দেয়, এবং বড় ছেলে বাবার কাছে। আর এমনিতেও আবির মা পাগল ছিল। যখন ওই মহিলা অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়ায় তখন আবিরকে খুব মারতো আর দূর দূর করতো, দেখতেই পারতো না, কারণ মহিলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল আবির। তাই তিনি আবিরের খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে খাওয়িয়ে তারপর রাস্তার মোড়ে ফেলে রেখে আসে। কিছুদিন এইভাবেই ঘুরতে থাকে রাস্তায় রাস্তায়, আর মা মা বলে চিল্লায়। একদিন এক লোক তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তারপর সব বলে আবির, যদিও তেমন করে কিছু বলতে পারেনি, কারণ ছোট ছিল তো তাই। আর যে লোকটার কাছে ছিল সে মেয়ে পাচার করে বেড়াতো।
এখন এই লোক আবিরকে নিয়ে যায় তার বাড়িতে, আর তার মনে মেয়েদের জন্য বিষ ঢেলে দেয়, সাথে তার মায়ের জন্য। এরপর থেকে আবির মেয়েদের সহ্য করতে পারে না। আর আবির যে সমস্ত মেয়েদের তুলে আনে সব ছলনাময়ী। তার মতে এদের কোনো অধিকারই নেই সাধারণভাবে জীবনযাপন করার, তাই ওদের বিদেশে বিক্রি করে দেয় প্রস্টিটিউট ইন্ডাস্ট্রির কাছে। এর জন্য টাকা পায় অনেক বেশি। আচ্ছা, অর্থাৎ আবির ছোট থেকে যার কাছে মানুষ হয়েছে বিদেশ থেকে, কারণ আবির যে সমস্ত মেয়ে পাঠায় সব ওর চাচা এই প্রস্টিটিউট ইন্ডাস্ট্রির কাছে বিক্রি করে। উনি বিদেশেরটা সামলায় আর আবির দেশেরটা। আবির বাসায় গিয়ে দরজা খুলে দেখে লিহা কোথাও নেই। তারপর ব্যালকনিতে চোখ যায়, দেখে ওইখানে দাঁড়িয়ে আছে, আর কোমর পর্যন্ত চুলগুলো ছাড়া, আর মৃদু বাতাসে উড়ছে চুলগুলো হালকা হালকা। আবির আর কিছু না ভেবে কোমরটা জড়িয়ে ধরে চুলে মুখ গুঁজে দেয়। আচমকা এমন হওয়াতে একটু ভয় পেয়ে যায়। তারপর দেখি আবির, আর সাথে সাথে জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আর আবির লিহা দিকে রাগী দৃষ্টিতে তাকায়। এই, কি সমস্যা তোর? ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে দিলাম। কেন বিয়ে করেছেন আমায়? এটাই আমার সমস্যা। চুপ, গলা নামিয়ে কথা বল। কাল থেকে সহ্য করছি তোর এই ননসেন্স কথাবার্তা। বুঝেছি তুই ভালো কথার মানুষ না, তোকে ভালোভাবে বললে তুই বুঝবি না। আমি চাইনি তুই আমার অন্য রূপটা দেখ, কিন্তু তুই বাধ্য করলে এই রূপে আসার। এইবার বুঝবি আবির আসলে কি জিনিস। আমি আরো জোরে দেওয়ালের সাথে চেপে ধরলাম। ওনার এই রূপের সাথে আমি পরিচিত নই, কারণ ওনাকে খুবই হিংস্র লাগছে। ওনার এই রূপ দেখে আমার রুহু সহ কেঁপে উঠছে। চল এখান থেকে। তারপর টেনে হিচড়ে লিহাকে রান্নাঘরে নিয়ে আসলাম। এখানে সব ধরনের জিনিস আছে, আমার জন্য কিছু রান্না করে দে 15 মিনিটের মধ্যে, কুইক। সেখানেই দাঁড়িয়ে আছি আর চোখের জল ফেলছি। হয়তো ওনার কাছ থেকে এমন বিহেভ আশা করিনি। কি হলো শুনতে পাচ্ছিস? 15 মিনিট, আর যেন 1 মিনিটও লেট না হয়। আর কিছু না ভেবে চুলার দিকে গেলাম। কি রান্না করব 15 মিনিটে তাই ভাবছি। উফ, ভাবলাম পান্তা বানাবো। প্রথমে পানি গরম করে পানির মধ্যে ঢেলে দিলাম। এই সুযোগে সব সবজি কেটে ফেলাম। তারপর রান্না করে নিয়ে গেলাম পাস্তা। ওনার সামনে টেবিলে রেখে চলে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছ? আমাকে খাইয়ে দেবে কে? চুপ করে খাইয়ে দিয়ে তারপর প্লেটটা ধুয়ে রেখে আসবা। তারপর ওনাকে খাইয়ে দিলাম। এরপর প্লেট নিয়ে ধুয়ে উপরে গেলাম। গিয়ে রুমে কোথাও দেখতে পেলাম না। তখনই ওয়াশরুম থেকে পানির শব্দ পেলাম। আমি এখন আর কি করব তাই কিছু ভেবে না পেয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ পেয়ে ওদিকে তাকিয়ে আমার চোখ আটকে গেছে। উনি শুধু একটা সাদা রঙের টাওয়াল পরে বেরিয়েছে, শরীরে বিন্দু বিন্দু পানি, আর চুলগুলো কপালে লেপটে আছে। খুবই আকর্ষণীয় লাগছে ওনাকে। আমি হাপলার মতো ওনার দিকে তাকিয়ে আছি। কোন রকম নিজেকে সামলে নিয়ে আবার আগের মতো শুয়ে পড়লাম। উনি চেঞ্জ করে বাইরে গেলেন। উনি আসলে অনেক সুন্দর। ওনার মতো মানুষ আরো ভালো কিছু ডিজার্ভ করে। আমার মতো মেয়েকে উনি কেন ভালোবাসতে গেলেন? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছিল? দুপুরে কি রান্না করবে? আমি কি আরো একটা বিয়ে করবো রান্না করার জন্য? কিছু না বলে সোজা রান্নাঘরে চলে গেলাম। কিন্তু কি রান্না করব? আমি তো তেমন ভালো রান্না করতে পারি না। মাও তো কখনো রান্নাঘরে যেতে দেয়নি। যাই হোক, রান্না করছি নিজের শখে। সং ধরে আছিস কেন? সময় কি তোর জন্য থেমে থাকবে? 1 ঘন্টার মধ্যে যেন খাবার পায়। তারপর কি রান্না করব ভাবছি। ফ্রিজ খুলে ডিম চোখে পড়ে। ডিমের রসা করব আর ভাত। রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। তারপর ডিম সিদ্ধ করতে দিয়েছি। তারপর সিদ্ধ হলে কোনো রকম খোসা ছাড়িয়ে কোনো রকম রান্না করি। তারপর টেবিলে নিয়ে রেখে দিই। তারপর উনি আসলেন। বাহ, রেডি, সার্ভ করো। তারপর প্লেটে বেড়ে দিই। শুধু ডিমের রসা, আর কিছু না? আসলে আমি তেমন রান্না করতে পারি না। তো কি পারিস? কিছু কি আদৌ পারিস তুই? উনি 1 লোকমা ভাত মুখে নিয়েই ফেলে দিল। বলেই প্লেট ফেলে দেয়। আমার শরীরে এসে পরে সব খাবার। একদম ন্যাকামি করবি না, চুপচাপ সব পরিষ্কার করবি, আর আমার সামনে থেকে ন্যাকামি করবি না একদমই। তারপর সব পরিষ্কার করলাম। তারপর ওয়াশরুমে গিয়ে নিজেও ফ্রেশ হলাম। তারপর কাপড় শুকনা দিতে যাই বেলকনিতে। শুকনা দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু কি করব বলো? তুমিই তো আমায় রাগিয়ে দাও, আর আমার রাগটা যে একটু বেশি। তোমার চোখের জল যে আমার সহ্য হয় না, আর সে আমি তোমাকে কষ্ট দিয়েছি, ড্রিঙ্কস করেছি, আর এইসব ভাবছি মনে মনে। স্যার, আর খাইয়েন না, অনেক খেয়েছেন। চলেন, এবার ভাবে অপেক্ষা করছে। চলো, তোমার ভাবে একাই রয়েছে, এত রাতে ভয় করবে। তারপর আসিফ আবিরকে বাড়িতে রেখে আসলো। আবির এসে দেখে আমি ঘুমাচ্ছি। যেহেতু ও মাতাল, তাই ওর এভাবে এলোমেলো হয়ে শুয়ে থাকা দেখে আরো নেশা হয়ে গেছে। আর কিছু না ভেবে পেটে গিয়ে গভীরভাবে কিস করতে থাকে। ততক্ষণে আমার ঘুম ভেঙে গেছে। কি করছেন কি? ছাড়ুন আমায়।
কোনো কথা হবে না, আর শুধু ভালোবাসার কথা হবে। তারপর একটানে শাড়ির কুচি খুলে ফেলল আর নিজের সমস্ত ভর আমার উপর ছেড়ে দেয়। তারপর আমার ঠোঁটে ওনার ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর ঠোঁট ছেড়ে গলায় গভীরভাবে কিস করতে থাকে। বাকিটুকু আর শুনতে হবে না। ঘুম ভাঙতেই নিজের উপর ভারী কিছু অনুভব করি। চোখ মেলতেই আমার চোখ ছানাবানা। আবির আমার বুকের মুখ গুজে শুয়ে আছে, সাথে সাথে সারা শরীরে এক অজানা অনুভূতি তৈরি হয়। আর ওনার মুখের দিকে তাকাতেই আমার চোখ আটকে যায়। খুব মায়াবী লাগছে। আর উনি এমনিতেও দেখতে মাশাআল্লাহ। ওনার মুখে অনেক অনেক মায়া। কিছুক্ষণ এভাবেই তাকিয়ে থাকলাম। তারপর কিভাবে বিছানা থেকে উঠতে লাগলাম। উঠতে গেলে উনি নড়ে ওঠে আর চোখ মেলে একবার তাকায়। কি হলো, নড়ছো কেন? এমনিই তো এই অবস্থা। তারপর উনি উঠে গেছেন। আমার তো লজ্জায় জান যায় যায় অবস্থা। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। বিয়ে করা বউ এখন কখন কি হবে তো তৈরি থাকবে সবসময়। উনি চাদরের ভেতরেই প্যান্ট পরে নিলেন। এবার এটা নিয়ে যাও ওয়াশরুমে, চাদরটা গায়ে ভালোভাবে পেঁচিয়ে দিলাম। গায়ে চাদর নিয়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যাই। তারপর কালকের মতোই আধা শাড়ি পরে বেরিয়ে যাই। যাও নাস্তা বানাও আমার জন্য, কিন্তু কালকের মতো যেন জঘন্য না হয়। হুম। এ তো দেখি লজ্জা এখনই হার্ট ফেল করবে। এত লজ্জা, আমার লজ্জাবতীটা মনে হয় টুক করে খেয়ে ফেলি। কফি বানালাম, আর কি বানাবো? স্যান্ডউইচ তো বানাতে পারি, কারণ এটা তো আমি বানিয়ে খেতাম বাসায়। তারপর যেই ভাবা সেই কাজ। বাহ, সব জিনিসও আছে বানানোর। তারপর টেবিলে রেখে আসলাম। কিছুক্ষণ পর ওনার আগমন হলো। তারপর কফি খেলাম প্রথমে, তারপর স্যান্ডউইচ খেলাম। বাহ, ভালোই বানিয়েছো। এবার এখানে বসো, কাল খাওনি তো জানি, এখন তাড়াতাড়ি সবগুলো শেষ করো তো। আসলে খুব ক্ষুধা পেয়েছিল, তাই ওনার কথা শেষ হতে না হতেই খপ করে একটা তুলে খাওয়া শুরু করে দিই। তারপর একে একে সব খেয়ে ফেলি। এই মেয়ে, আমারগুলো কই? আমি এখন কি খাবো? বানিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। কি রাক্ষসিনীকে বিয়ে করলি রে, এ তো তোকে না খাইয়ে মারবে। আমি মনে মনে ভাবছি। ইস, আমিও না কি যে করি, ওনার জন্য একটাও রাখলাম না, সব রাক্ষসীর মতো খেয়ে ফেললাম। এসব ভাবছি আর বানাচ্ছি। বানানোর শেষ হলে ওনার সামনে রেখে উপরে চলে যাই বিছানা গোছানোর জন্য, কারণ কালকের রূপে আর ওনাকে দেখতে চাই না। খুবই ভয় করে আমার ওনাকে রাগী লুকে দেখতে। রুমে এসে দেখি সব গোছানো। বাহ, উনি সব গুছিয়ে রেখে চলে গেছে। খুব সুন্দর ও নিখুঁতভাবে গোছানো বিছানাটা। লিহা, এই লিহা। উনি আবার রেগে গেল কেন? কি হলো আবার? এক প্রকার দৌড়েই ওনার কাছে গেলাম। যাওয়ার সাথে সাথে আমার হাতটা খপ করে ধরে ফেললেন। আবার টেবিলে একা খেতে ফেলে কই রেখে গিয়েছিলে? হ্যাঁ, আমি যতক্ষণ খাবো আমার পাশে বসে থাকবি। ছাড়ুন, আমার হাতে ব্যথা লাগছে। লাগুক, তুই ব্যথা পাওয়ারই যোগ্য। আর বলেছিলাম না আমার সামনে ন্যাকামি কান্না কাঁদবি না, একদম সহ্য হয় না আমার এইসব। তারপর অপর হাত দিয়ে চোখের জল মুছে নিলাম। উনি একটা ঝাটকা মেরে হাত ছেড়ে দেয়। তারপর রাগে গজগজ করতে করতে উপরে চলে যায়। ধফ করে মাটিতে বসে পড়ি। কেন জানি ওনার এই ব্যবহারে খুব খারাপ লাগছে। একটু আগেও তো সব ঠিক ছিল, কেন উনি এমন করেন আমার সাথে? কেন? না, আর কাঁদা যাবে না, আরো শক্ত হতে হবে। তারপর চোখ মুছে উঠে দাঁড়াই। টেবিলে চোখ পড়তেই দেখি শুধু একটা স্যান্ডউইচের পিস এক সাইডে থেকে কামড় দেয়া। তার মানে উনি খায়নি। তারপর খাবারগুলো তুলতে গিয়ে দেখি হাত লাল হয়ে আছে, 4টা আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। খাবার ফেলে সব কিছু ধুয়ে ডাইনিংয়ে যেতেই দেখি উনি রেডি হয়ে কোথায় জানি বের হচ্ছে। কোথায় যাচ্ছেন? তোমার না শুনলেও চলবে। সারাদিন এত বড় বাড়িতে একা, আমির এখনও এলো না। দুপুরও হতে চলো। সারাদিন এভাবে থাকতে ভালো লাগে না। বাড়িতে কেউ নেই, আর কতক্ষণ এভাবে বেলকনিতে থাকবো? তাই গিয়ে শুয়ে পড়লাম। মোবাইল ফোনও নিয়ে আসিনি আসার সময়। 2 দিন হলো মা বাবার সাথে কথা হয় না। কেমন আছেন ওনারা আমায় ছাড়া? ওষুধ ঠিক মতো খায় নাকি কিছু তো জানি না। এখন খুব মনে পড়ছে মা বাবার কথা। এসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে যায় নিজেও জানি না। ওদিকে বস বাসায় যান। ভাবি একা কি করছে না করছে, সেই সকালে আসলেন, এখনও এখানে দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। তোর ভাবি ভালোই আছে, আর আমাকে একা থাকতে দে তো একটু। আপনি নতুন বিয়ে করেছেন, ভাবির সাথে যদি কিছু হয় তাহলে গিয়ে সব মিটমাট করুন। তোর কাছে জ্ঞান চেয়েছি আর তোকে এখান থেকে যেতে বলেছি। ভাবি কিন্তু খুব সহজ সরল, এত প্যাচ বুঝে না।
আর ভাবির কিন্তু অনেক লজ্জা, তাই হয়তো আপনার থেকে দূরে দূরে থাকে। তুই কি করে বুঝলি? আমারও তো বউ আছে। প্রথম প্রথম আমারও এমন হতো, খুব রাগ হতো। থ্যাঙ্কস রে। আর শুধু শুধু ওকে বুকে আসলাম, আমি যাই। তুই দুই দিকটা একটু সামনে নিস। জি বস। আবির বাসায় এসে দেখে সব নীরব, তাই তাড়াতাড়ি করে রুমে যায়। রুমে গিয়ে ওর ভিতর চ্যাত করে ওঠে আর লিহা বলে এক চিৎকার দেয়। ঘুমের মধ্যে এমন জোরে চিল্লানোর ভয়েস শুনতে পেয়ে ধরফড়িয়ে উঠে পড়ে লিহা। তুমি তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? আমার কি হবে, আমি তো ঘুমিয়েছিলাম, মাত্র উঠলাম। ওনার বুকে থেকেই কথাগুলো বললাম। কি বিছানা তুমি এভাবে ফ্লোরে ঘুমাচ্ছ কেন? তাও এভাবে আবার র্যান্ডমলি? ও মনে হয় ঘুমের মধ্যে নড়চড় করতে গিয়ে পড়ে গেছে। এতে এত হাইপার হওয়ার কি আছে? কি ঘুমের মধ্যে নিচে পড়ে গেছো? হুম, আমি আমার বাসায় থাকতেও এমন পড়ে যেতাম, সকালে উঠে দেখতাম ফ্লোরে শুয়ে আছে। লাইক সিরিয়াসলি? তুমি তো দেখছি আমাকে টেনশন দিয়ে মারবে। জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমারই কি, আপনি ভয় পান বা না পান? একটা মারবো। চলো খাবে চলো। আমি ঘুমাবো, আপনি আমায় বেড থেকে ফেলে দিয়ে ঘুম ভাঙিয়ে দিয়েছেন। কি আমি কখন ফেলে দিলাম? এই মেয়ে মিথ্যা কথা বলো কেন? আমার সাথে পাঙ্গা নিতে এলে এভাবেই হারবেন। পড়ে গিয়ে মাথা তারটা ছিঁড়ে গেছে নাকি? আমার তার কেন ছিড়বে? তো তার ছিঁড়ার মতো কথা বললে আর কি বলবো? আপনি কিন্তু আমায় অপমান করছেন। কই করলাম তার ছিঁড়া? চলো খাবে চলো। খাবার রান্না করিনি। আমি রান্না করবো চলো। আপনি রান্না করতে পারেন? আমি সব পারি, তোমার মতো অকর্মা ঢেকি নাকি আমি? কি খবিস রে, আমাকে সে কখন থেকে অপমান করছে। দাঁড়া বেটা, আমারও সময় আসবে, তখন হাড়ে হাড়ে সব টের পাবি এই লিহা কি জিনিস। চলো। ওনাকে রেখেই হনন করে নিচে চলে গেলাম। ইস, রাগলে কত কিউট লাগে। সকালে কেমন খারাপ বিহেভ করলাম, বাট কোনো রাগই করলো না। এত ভালো কেন গো তুমি? মনে মনে ভাবছিলাম আমি, তারপর নিচে চলে এলাম। চুপচাপ দেখছি কি রান্না করে। দুপুরে বুঝলাম যে বিরিয়ানি রান্না করছে। আহ কি গন্ধ, গন্ধে পুরা বাড়ি মৌ মৌ করছে। চলো এখন খাবো। শোনো, তুমি আমাকে খাইয়ে দেবে আর আমি তোমাকে। মামার বাড়ির আবদার। 7:30 বাজে, এত তাড়াতাড়ি শুয়ে পড়লে যে? তো কি করব, না আছে টিভি না আছে ফোন। কেন আমার সাথে গল্প করবে? আপনার সাথে কি গল্প করব? কেন রোমান্টিক গল্প? কিংকং এর সাথে আবার রোমান্টিক গল্প? হ্যাঁ তাই, আমি কিংকং? যাই হোক, আমার খুব ভালো লাগে ওকে। এই তুমি মুভিটা দেখেছো? আমি কেন দেখব, আমার এসব দেখলে ভয় করে। আচ্ছা, তো আমাকে ভয় করে না? আপনাকে ভয় করে, এই জন্য তো আপনার নাম কিংকং রাখলাম। কি? কিছু না, ঘুমাবো। লিহা এদিকে ফেরো। আমার ঘুম পেয়েছে। কি বলছি কথা কানে যায় না? কি হলো? চলো ঘুরতে যাই। কোথায়? রেডি হয়ে নাও, আর গেলেই দেখতে পারবে। ওকে, গিয়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে যাই, তারপর পরে বের হই। এটা কি পরেছো? চোখে দেখতে পান না? তা তো দেখতে পারছি, কিন্তু এটা শাড়ি পরা হয়েছে, শুধু মনে হচ্ছে প্যাঁচ মেরে রেখেছো। আমি ভালোভাবে শাড়ি পরতে পারি না। এইদিকে আসো। ওনার দিকে যেতেই শাড়ি খুলে ভালোভাবে পরিয়ে দেয়। অনেকক্ষণ পর একটা জায়গায় এসে পৌঁছায়। জায়গাটা খুব সুন্দর, আশেপাশে গাছ, হালকা হালকা বাতাস বইছে। আর আমরা একটা গোল টেবিলের পাশে থাকা চেয়ারে বসে আছি, আর টেবিলের উপর মোমবাতি রাখা। কেমন জায়গাটা? খুব সুন্দর। পছন্দ হয়েছে? খুব সুন্দর। সরি লিহা, এই 2 দিন খুব খারাপ বিহেভ করেছি তোমার সাথে। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আসলে আমার রাগ উঠলে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না, আর আমি তোমাকে কষ্ট দিতে চাই না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমিও চাই আর 5টা সাধারণ মানুষের মতো করে বাঁচতে। আমিও চাই তোমার কোলে মাথা রেখে ঘুমাতে, তোমাকে ভালোবাসতে, সব সুখ দুঃখ তোমার সাথে শেয়ার করতে। ওনার কথাই খুব খারাপ লাগলো, কারণ উনি তো আমাকে ভালোবাসে, আর এর বদলে নাকি আমি ওনাকে ছেড়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আমারই বা কি দোষ, আমি তো ওনার যোগ্য না। তুমি কি পারবে আর 5টা মানুষের মতো একটা সাধারণ জীবন দিতে? খুব একা লাগে জানো। আমি চাই সেই পূর্ণতাটা তুমি আমাকে দাও। চেষ্টা করব। চলুন, এখন আসতেই তো 2 ঘন্টার বেশি লেগেছে, যেতে যেতে অনেক লেট হয়ে যাবে। চলুন বাসায় যাই। চলো। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি আবিরের বুকে। সকালে এই ওঠো তাড়াতাড়ি, কত ঘুমাও? কি হয়েছে, চিল্লাচ্ছেন কেন?
উঠতে বলেছে কিন্তু। ওনার রাগে গলা শুনে ধরপড়িয়ে উঠে পড়ি। তারপর কাঁপুনি ওয়াশরুমে চলে যায়। বেরিয়ে দেখি উনি রেডি হচ্ছেন। আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে সাজছেন, মনে হচ্ছে মেয়ে দেখতে যাবেন, হয়তো ডেটে। ছেলেরা হয়তো ঢং করে, জানা ছিল না। যাই হোক, ভালোই হয়েছে, আমার বদলে উনিই সাজুগুজু করুক। মনে মনে এসব বললাম। কি হয়েছে? এইভাবে তাকিয়ে থাকলে তো নজর লেগে যাবে। হ্যাঁ, খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই, আপনাকে দেখবো। আমি তো আপনার সাজুগুজু দেখছিলাম। আপনি যেভাবে সাজছিলেন, আমিও তো এত সাজি না। কি? আমি সাজুগুজু করছিলাম? যাই হোক, তুমি কি বুঝবে কখনো? এসব তো ক্রিম তো তুমি মাখোইনি। আমি এমনি সুন্দর, বুঝলেন? ওই সব মাখতে হয় না। এটাকেই বলে ন্যাচারাল বিউটি। পেতনির মতো দেখতে আমার সুন্দর। তোমার ভাগ্য ভালো যে আমি তোমায় বিয়ে করেছি, অন্য কেউ হলে তোমাকে দেখেই পালাতো। তো বিয়ে করেছেন কেন? আমি বলেছি বিয়ে করতে, জোর করে করেছেন। আবার বড় বড় কথা। ইস, তুমি তো বেশ ঝগড়ুটে। নিজে শাড়ি পরতে পারে না, অন্যজনকে হায়ার করতে হয়, আবার বেশি বড় বড় কথা। খোপা না থাকলে কি চোপার জোর ঠিকই আছে। কি বললেন আপনি? এদিকে আসো, শাড়ি পরিয়ে দিই। আমরা গাছের ঢেকি। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। চলো। কোথায়? আমার শ্বশুর বাড়ি। সত্যি? চলো। রাগ করেন আমার সোনা পাখিটা। এমনিতেও তুমি তো এগুলো ইউজ করো না, তো রেখে কি করবে? আমি শুধু আমার ফোন নাম্বার সেভ করে দিচ্ছি, আর তোমার মা বাবা তো আছেই। জান, তোমার ফোনে দেখি 2টা নাম্বার, একটা তোমার মার আর তোমার বাবার। কি ব্যাপার, সব ডিলিট করেছো নাকি? আপনি কিন্তু বেশি বেশি বলছেন। সারাক্ষণ তো আপনার সাথেই ছিলাম, আর আপনি তো একা ছাড়ছেনই না। তো কখনো দেখেছেন ফোন ঘাঁটতে? সরি সরি, আমার সৈন্য মইনুটা। তাহলে এমন আবল তাবল বকছেন কেন? না করলে না আমার জানটুস পাখিটা। আপনার ন্যাকামি বন্ধ করবেন। না, তুমি নাকামি করো না, তাই আমাকেই করতে হয়। আমার এসব ভালো লাগে না। চুপ করে বসে থাকুন তো, কখন থেকে বকবক করেই যাচ্ছেন। জান, একটু নাকামি তো করো দেখি। চুপ করবেন। ওকে ওকে ওকে, আগে তো অনেক চুপচাপ ছিল, এখন দেখি দরজালানি হয়ে গেছে। তারপর আর কিছু বলেনি, চুপচাপই ছিল। আর আমার গাড়িতে ওঠা বা জার্নি একদমই ভালো লাগে না, অনেক মাথা ঘোরে। কিন্তু এই গুন্ডার কাছে তো শুধু গাড়িই মনে হয়। এক এক দিন এক এক রকম গাড়ি দেখি, উফ। তাই অনেকক্ষণ পর গিয়ে আবিরের আলিশান হাভেলিতে গিয়ে পৌঁছালাম। আজও দুবেলা আবিরই রান্না করেছে। ওর হাতের রান্না অনেক মজা হয়, কিন্তু আমার মার থেকে কম। রাতে ঘুমানোর সময় আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? আসলে আমি বলতে চাচ্ছিলাম যে তো বলো না। আমরা সব ভুলে কি নতুন করে শুরু করতে পারি না? শব্দ নতুন করেই শুরু করছি। না, আমি বলছিলাম যে আমি বিগত কিছুদিন আপনার সাথে খারাপ বিহেভ করেছি, যা আমার একদম উচিত হয়নি। কারণ যেভাবেই হোক না কেন বিয়েটা হয়েছে, আর এখন আপনি আমার স্বামী। তাই সেই হিসেবে আমি আপনার সাথে যে ব্যবহার করেছি সেগুলো আমার উচিত হয়নি। তাই আপনি যদি আমায় ক্ষমা করে দিতেন। তোমাকে তো সেই কবে ক্ষমা করে দিয়েছি, আর তুমি আমার সাথে যা করেছো তোমার দিক থেকে ঠিকই করেছো, তার জন্য ক্ষমা চাওয়ার কিছু নেই। সত্যি? আমি ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে কথাগুলো বললাম। পারলে তুমি আমায় ক্ষমা করে দাও। ছি ছি, কি বলছেন আপনি? আমি তো এগুলো কিছুই মনেই ধরিনি। চলো, আজ রাতে সবকিছু ভুলে গিয়ে এক নতুন সকাল শুরু করি। এরপর শুয়ে পড়ি আবিরের বুকে। উনিই টেনে ওনার বুকে নেয়। আজ ওনার বুকে শুয়ে ওনার হার্টবিট শুনছি, ধক 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 ধক। মনে হচ্ছে কোনো গানের টেউন শুনছি। এরপর কখন যে ঘুমিয়ে গেলাম এর খবরই নেই। সকালে উঠতেই দেখি তলপেট ব্যথা করছে। মনে মনে পড়লাম, আবির কিছু করেনি তো? কিছু করলে টের পেতাম তো। নাকি খাওয়ার সাথে কোনো ঘুমের মেডিসিন মিশিয়েছিল? এসব ভাবতে ভাবতেই উঠে দেখি বেডে পিরিয়ডের দাগ লেগে আছে। আমার মাথা চক্কর দেওয়ার উপক্রম। এখন কি করব? আমার মাথা থেকে তো বেরিয়ে গিয়েছিল আবির আসলে কি হবে। এসব ভাবতে ভাবতেই আবিরের পায়ের আওয়াজ পাই। আমি তাড়াতাড়ি গিয়ে বেডের উপর বসে পড়ি। কি হলো, উঠবে না? কি হলো, চুপ করে আছো কেন? আর এইভাবে বা বসে আছো কেন? এমনি। চলো ফ্রেশ হবে, আমি নাস্তা রেডি করছি। উঠতে পারবো না। কেন? চলো তো তাড়াতাড়ি, আমার ক্ষুধা পেয়েছে। বললাম তো পারবো না। কিন্তু কেন? কারণ আমার পিরিয়ড হয়েছে। মানে ওইটা আবার কি? ওনার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম।
বলে কি? হাবলার মতো কি দেখছো, বলবে তো নাকি? কোনো বড় কোনো অসুখ নাকি অন্য কিছু? ওনার কথা শুনে আমি রীতিমতো শক খাচ্ছি। বলে কি আর মজা করছে নাকি তাও বুঝতে পারছি না। আমার দিকে মনে হয় না যে মজা করছে। আরে বলবে তো। মজা করছেন? বাচ্চা কিভাবে হয় তা জানেন, আর এর আসল কারণটা জানেন না? বোকা পেয়েছেন? আমি সত্যি কিছু জানি না, তুমি প্লিজ বলো। যদি সিরিয়াস কিছু হয়ে থাকে তাহলে আমি ডাক্তার ডাকি। আমার এখন কান্না পাচ্ছে। আমার এমন একটা সময় উনি এমন মজা করছেন। কি হলো জান? এক কাজ করুন, গুগলে সার্চ করুন, তাহলে বুঝতে পারবেন। আমি তারপর গুগলে সার্চ দিলাম। পেয়েছেন? সরি জান, তোমার পার্সোনাল জিনিস এরকম রিয়াক্ট করার জন্য। আসলে আমি জানতাম না এগুলো। আমার লাইফে মেয়ে মানুষ তো বলতে কেউ ছিল না। আমি চাচার কাছে মানুষ হই, আর এইসব ব্যাপারে কিছুই জানি না তার জন্য। এসব তো এখন সবাই জানে, ক্লাস 6-7 পড়া ছেলেরাও জানে, আর আপনি জানেন না? আসলে আমি স্কুল বা কলেজ কোনোটাতেই পড়িনি। কেনর উত্তর পরে দেবো, এখন আমি গিয়ে প্যাড নিয়ে আসছি, দাঁড়াও। মানে উনি স্কুল কলেজ কিছুই করেননি? উনি শার্ট গায়ে দিয়ে হক প্যান্টের উপর একটা ট্রাওয়েল পরে বেরিয়ে যায়, তারপর বেডশিট চেঞ্জ করে ফেলি, তারপর নিজের পরনের কাপড়ও। যতক্ষণে আবি চলে আসে তার হাতে প্যাকেটটা ধরিয়ে দিই। ওয়াও, খুব সুন্দর হয়েছে খাবার। জানি, বাট তোমার মতো নয়। আমিও শিখে যাব। দেখা যাবে। শোনো, বিকেলে রেডি থাকবে, মুভি দেখতে যাব। ওকে এখন আমাকে যেতে হবে। ওকে। এবার বেরিয়ে যাই আমি। ধুর, ভাল লাগে না, এত বড় একটা বাড়ি আর একটা কাজের লোকও নেই। আচ্ছা, এগুলো পরিষ্কার করে কিভাবে? এক কাজ করি, আমি সব বাড়ি ঝাড়ু দেই, কিন্তু ঝাড়ু কই? সারা বাড়ি খুঁজে ঝাড়ু দেখা মিলো না। এখন কিভাবে সময় কাটাবো? টিভিও নেই একটা। ধুর। তারপর ফোনে গেমস খেলতে লাগলাম। আসিফ, আসিফ। জি বস, বলুন। এত রেগে কেন? কিছু কি হয়েছে? তোকে তো আজ মেরেই ফেলবো। বস, কি হয়েছে? কি করলাম বলবেন তো? ওর কলার ধরে একটা রুমে নিয়ে গিয়ে বললাম। বস, কি হয়েছে বলবেন তো? তুই সব কথা বলতে আর পিরিয়ডের কথা বলতে পারলি না? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পেরে বললাম। স্যার, আমি তো জানতাম না যে আপনি এটাও জানতেন না। কুত্তার। তুই জানিস না মেয়েদের ব্যাপারে আমি কিছু জানি না? আর জানবো কি করে? মেয়ে বলতে তো কেউ ছিল না আমার লাইফে। আর স্কুল কলেজে না গেলে কিভাবে জানবো? অন্য সব বলতে পারলি, এটা বলতে পারলি না? আসলে আমি ভাবতাম আপনি জানেন, কিন্তু হয়েছে কি? আমার বউয়ের কথা তোর শুনতে হবে কেন রে? আচ্ছা, শুনতে হবে না, আমি তো এমনি বলেছি। ওর হাসি দেখে আরো রেগে যাই আমি। আমি রেগে আছি আর তুই হাসছিস? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। এই বলেই আমি আসিফকে ধাওয়া করি। আর আসিফ তো রীতিমতো শকড, কারণ বস তো এরকম করে না। 5 মিনিট ধাওয়া করে দুজনেই কাহিল। আর আসিফ মনে মনে বলছে, এইসব ভাবির জাদু। আজ ভাবির জন্যই স্যার এতটা নর্মাল। আর যে স্যার একটার বেশি দুটো কথা বলে না, সবসময় মুখে গম্ভীরতা নিয়ে কথা বলতেন, আর আগলে সব কিছু লণ্ডভণ্ড করে দিত, আর আজ ছোটদের মতো ছুটছেন। আবিরের কাছে তো সবাই অবাকের সপ্তম চূড়ায়, সবাই হাঁ করে আছে। স্যার, এবারের মতো ক্ষমা করে দিন, আর হবে না, আমি আর পারছি না। ওকে ওকে, আজকের মতো এখানে মাফ। ধন্যবাদ বস। কি হলো এখন বল। তারপর আমরা আমাদের কথা বলতে লাগলাম, মানে আমাদের কাজের কথা। অন্যদিকে উফ, দুপুর হয়ে গেল এখনো আসছে না। উফ, উনি তো বিকেলে আসবেন। তারপর গোসল করে ওনাকে ফোন দিয়ে জেনে নিই খেয়েছে কিনা। তারপর সকালের খাবার গরম করে খেয়ে ফেলি। এখন 3:30 বাজে। এখন কি রেডি হব? তখনই মেসেজ আসে আবিরের। কভারটা একটা প্যাকেট রাখা, ওটা পরে নেবে। তারপর কভার খুলে দেখি প্যাকেট রাখা। বের করে দেখি একটা কালো রঙের শাড়ি, জর্জেটের। জর্জেটের বললে ভুল হবে, নেটের কাপড়ের মতো, কিন্তু ওরকমও না। আর ওর ওপর সুন্দর ফুলের ডিজাইন করা রঙের পিছলা ধরনের কাপড়, আর সাথে স্টোন বসানো। খুব সুন্দর শাড়িটা। এরপর কোনো রকম শাড়ি পরলাম। একদিক দিয়ে ধরি তো একদিক দিয়ে পড়ে যায়। এক প্রকার যুদ্ধ করে শাড়ি পরি, আর তার সাথে ম্যাচিং করে কালো রঙের ব্রেসলেট, কানের দুল আর মালা পরলাম। পরার কিছুক্ষণ পরেই আবির এসে পড়ে, আর এসে ঝাড়ি মারে। এটা কি পড়েছো? জোকারের মতো লাগছে তো। দেখি দাও, আমার কাছে এসো। ভাবছি এসে দেখবো উনি রেডি, আর এসে দেখি জোকার সেজে রেডি। কিচ্ছু করতে পারবে না। কই যাবো তোমাকে নিয়ে? তোমাকেই রেডি করবো নাকি নিজে রেডি হবো? এসব বলছি আর শাড়ি খুলে আবারও পরিয়ে দিচ্ছি। দেখুন, আপনি সবসময় আমায় বকবেন না, আমার ভালো লাগছে না বকা শুনতে। বকবো না তো কি করবো? হ্যাঁ, শাড়ি পরতে পারেন একটা মেয়ে হয়ে,
এখন তো দেরি হয়ে যাবে। দেখি শাড়ি পরানো হয়েছে, এবার আমি রেডি হব বলেই টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। আর কিছুক্ষণ পর বেরিয়ে আসলাম শুধু টাওয়াল পরে। এইভাবে তাকিয়ে থাকবে না, আমার লজ্জা করে। ওনার কথা শুনে নিজেকে সামলে নিই, তারপর নিচের দিকে তাকিয়ে দেখি, চলো এখন। ওনার দিকে তাকিয়ে দেখি কালো প্যান্ট, কালো শার্ট আর হাতা ফোল্ড করা, হাতে কালো বেল্টের ওয়াচ, খুব সুন্দর লাগছে। হয়েছে, এবার তাকিয়ে থাকো না, এমনিতেও তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। কি না করিয়ে ফেলি হিসাব নেই কিন্তু। ওনার কথায় লজ্জা পেলাম, তারপর ওনার পিছু পিছু হাঁটতে লাগলাম। সিনেমা হলে গিয়ে পুরো সিনেমা হলে কেউ নেই, শুধু কিছু লোক রয়েছে। উনি বের হয়ে শাড়ির আঁচল আমাকে ভালো করে পেঁচিয়ে দেয় আর কোমর জড়িয়ে ধরে ভেতরে নিয়ে আসে। এরপর থিয়েটারে ঢুকে দেখি সব খালি, কেউ নেই। তারপর দুজনে 2 সিটে বসি আর মুভি ছাড়লো। মুভি ছাড়লে মুভি দেখে আমার চোখ পুরা রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। কি হলো, শকড? এটা কিভাবে সম্ভব? আসলে যেদিন থেকে আমাকে দেখেছে ওসব কিছু ভিডিও করে এটাই প্লে করেছে। আমার ভালোবাসা এই সবই সম্ভব জান, সব কিছু করতে পারি তোমার জন্য, সব কিছু। আপনি এত ভালোবাসেন, আর এগুলো আপনি কখন করলেন? তোমাকে ফলো করতাম, আর আমার শার্টে বোতামের পরিবর্তে একটা ক্যামেরা থাকতো। কারণ যেদিন তোমাকে দেখি সেদিন রাতে বিশ্বাস করো একটুও ঘুম আসেনি। শুধু তোমার গলার সুর আর তোমার এই মায়াবী মুখখানা চোখে ভাসতো, আর সেই মন ভোলানো হাসি। ওই দিন পর থেকেই পিছু করা শুরু করি, আর এই ক্যামেরা লাগিয়ে নিই যেন পরে সেই ভিডিওগুলো দেখতে পারি। আপনি সত্যি পাগল। তোমার পাগল। আচ্ছা ঠিক আছে, এখন দেখো। সত্যি আমি খুব লাকি যে আপনার মতো জীবনসঙ্গী পেয়েছি। দেখছি আর পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। ইস, কদিন ওকে কি অপমানটাই না করতাম, তবুও আমি ছাড়িনি। হঠাৎই রোম্যান্টিক রাতের একটা সিন চলে এসছে। এগুলো কেন এখানে দিয়েছে? ছি! কেন? এখানে তো আর কেউ নেই আমি আর তুমি ছাড়া, তাহলে সমস্যা কোথায়? বলে এক টান দিয়ে ওর ওপরে ফেলে দেয় আমায়, আর গালে হাত উপর থেকে নিচে স্লাইড করতে করতে বলল, কিসের সমস্যা? ওইদিকে ওইটা চলুক আর আমাদের এইখানে এটা চলুক। বলে ঠোঁটে কিস করতে থাকি। কিছুক্ষণ পর, আপনি না সারাক্ষণ আমার উপর এই অত্যাচার করেন, খুব পচা আপনি। আচ্ছা আমি পচা তো, আরো পচা হতে সমস্যা কোথায়? হ্যাঁ আপনি খুব পচা। আমি আর যদি কখনো কোথাও আপনার সাথে যাই তাহলে আমার নাম লিহানা। আপনি আমার ঠোঁটটার 12টা বাজিয়ে দিয়েছেন। এভাবে কেউ কিস করে? এখনো ব্যথা করছে। আচ্ছা তাহলে আসো, আরো একটা দিয়ে ব্যথা কমিয়ে দিই। না, কোনো প্রয়োজন নেই। কেন, আসো আসো। বলে লিহা এদিকে 1 পা 2 পা করে এগোতে থাকে। দেখুন, একদম এগোবেন না, আর আমি পেছোতে পেছোতে দেয়ালের সাথে লেগে যাই। আর আবির খপ করে লিহাকে দেওয়ালের সাথে আটকে ধরে। ব্যথা পেয়েছো? সরি জান, আজ নিজেকে ধরে রাখতে পারলাম না। আজ এত সুন্দর লাগছিল না, আজ একটু উন্মাদ হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে এমনই হবে। এই যে দেখো কান ধরছি, আমি চাই না যে তুমি আমার জন্য বিন্দু মাত্র কষ্ট পাও। দেখা যাবে। এখন ফ্রেশ হয়ে নিন, আজ একটু টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ঠিক আছে তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি শুয়ে শুয়ে ভাবছি আজকের ঘটনা, নিজেরই লজ্জা লাগছে ভেবে। ইস, উনি না, যতই হোক আমি ওনাকে খুব ভালোবেসে ফেলেছি, তাই ওনাকে কষ্ট দেওয়া যাবে না। সব সময় আগলে রাখতে হবে ভালোবেসে। উনি যে এখন আমার সব। ফ্রেশ হয়ে এলো, এসেই শুয়ে আমাকে টান দিয়ে ওনার বুকে নিল। আমিও ওনার বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়লাম। জান ওঠো, দেখো না কি যেন বেল দিচ্ছে, তুমি যাও, আমি একটু ঘুমাই। না, আপনি ফ্রেশ হতে যান, আমি দেখছি কে এসছে। দরজাটা খুলে দেখি মা আর বাবা এসছে। খুশিতে জড়িয়ে ধরি, কিন্তু পেছনে থাকা মানুষটার দিকে চোখ পড়তেই হাতটা কেঁপে উঠল ভয়ে। মা, ও এখানে কি করছে? আমরা নিয়ে আসতে চাইনি, জোর করে এসেছে, আর তোর ফুপিও এসেছে। তো এত সকাল সকাল যে? আগে ঢুকতে দে। মা, তুমি এই জানোয়ারটাকে এখানে কেন নিয়ে এসছো? তুমি জানো না ওকে দেখলে আমি ঠিক থাকতে পারি না, শুধু ওই সব কথা মনে পড়ে। আমি বুঝি মা, কিন্তু জোর করে এসেছে। আমি তোমার বাবাকেও আনতে চাইছিলাম না। কি কথা হচ্ছে আমি কি শুনতে পারি? তুমি চা করো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। মনের ভেতরে এক অজানা ভয় হানা দিচ্ছে। একটু তো ভালো ছিলাম, তাও কি তোমার সহ্য হলো না? কিরে ফুলটুসি, আমার শরীর ভয়ে জমে যাচ্ছে, কিছু যে বলবো মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তবু কোনো রকম হাতটা সরিয়ে দিলাম। কিরে দিন দিন দেখি আরো সেক্সি হয়ে যাচ্ছিস। ইস, লোভ সামলাতে কঠিন হয়ে পড়ছে।
আমি শুধু চোখ বন্ধ করে দৌড় দিয়ে বেরিয়ে গিয়েছি। আর ধরতে পারি না, ভয়ে আমার হাত পা কাঁপছে। আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। তাহলে তুলে ধরা যাক লিহার একটা ভয়ানক অতীত। লিহা থেকে রবিন বেশ বড়, ওই 10-12 বছরের মতো। ও তখন ছোট, তখন রবিন ওর সাথে জামাই বউ খেলতো। ও চাইতো না খেলতে, কারণ ওর খুব ব্যথা করতো। একদিন ওর মাকে বলে দেয় যে রবিন ভাইয়া ওকে ব্যথা দেয় শুধু। ওর মা কিছু একটা আন্দাজ করে শিওর হওয়ার জন্য কিছু প্রশ্ন করে। তখনই শিওর হলো যে ওর সাথে ঠিক হচ্ছে না। তারপর ওর বাবাকে বলার পর ওর বাবা রবিন ও রবিনের মাকে বাড়িতে আসতে নিষেধ করে, কারণ রবিনের মা এই অন্যায়ের প্রতিবাদ না করে পক্ষপাতিত্ব করছিল। তবুও রবিন হাল ছাড়েনি, কারণ লিহার প্রতি ওর সবসময় একটা টান ছিল। কারণ লিহা দেখতে অসম্ভব সুন্দর, যে কেউ দেখলে ওকে পছন্দ করবে। এর জন্যই হয়তো ওর ফুফাতো ভাই থেকেও রক্ষা পায়নি। ও যখন এইচএসসি পরীক্ষা দেয়, তখন শেষ পরীক্ষা দিয়েছে, তখন রবিন ওকে কিডন্যাপ করে একটা বাসায় নিয়ে গিয়েও চাহিদা মেটায়। লিহা অনেক কান্নাকাটি করে, কিন্তু শোনেনি। একসময় লিহা কান্নাকাটি করতে করতে জ্ঞান হারায়, আর ওর বাবা মা ওকে খুঁজে না পেয়ে টেনশনে শেষ হয়ে যায়। তখনই রবিন ফোন করে যে লিহা ওর কাছে, আর ও লিহাকে বিয়ে করতে চায়। এইভাবে অনেক ঘটনা ঘটে যায়, আর রবিনকে জেলে দেওয়া হয়। যদিও কিছুদিন পর ছাড়া পেয়ে যায়, কিন্তু এই ঘটনার পর থেকে লিহা একদম শেষ হয়ে যায়। বেঁচে থেকেও যেন বেঁচে নেই, মারা গিয়েছে। এরপর অনেক ডাক্তার দেখিয়ে ঠিক করে, এরপর ওকে ভার্সিটিতে ভর্তি করানো হয়। এই তো, এটাই হলো লিহার ভয়ঙ্কর অতীত। কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? বলো কি হয়েছে। কিছু হয়নি। ঠিক তো? আরে কিছু হয়নি, তুমি চিন্তা করো না। লেহা যাও, আবির অনেক কাজ করেছে, এখন তুমি করো। আমার ছেলেটাকে আর কত খাটাবি? কিচেনে চলে গেলাম। বিষয়টা ওর কাছে একটু খটকা লাগলো, কারণ ও এখন ঝগড়া করতো। কেন আবিরের তরফদারি করছে মা? ও লিহার পিছনে কিচেনে ঢুকলো। আপনি ওখানে যান, আমি এখানে সামলে নিব। কিছু কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? কি হবে, আপনি একটু বেশি ভাবছেন। মোটেও না, ঠিক আছে না বলো। লিহার আজকে সারাদিন ভয়ে ভয়ে কাটে। আবির বিষয়টা খেয়াল করলে ওকে কিছু আর জিজ্ঞাসা করেনি। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হঠাৎই কেউ ওকে জড়িয়ে ধরে আর ও ভয় পেয়ে যায়। কি হলো? কই কিছু না তো। কি হয়েছে বলবে? আমি যে তোমাকে এইভাবে দেখতে পারছি না, এরকম ভয় ভয়ে আছো কেন? কিছু কি হয়েছে আমাকে বলো, না বললে কিভাবে বুঝবো? আবিরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। জান, দেখি কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো, বলো। এতে আর কান্না থামার কোনো নামই নেই। অনেক কষ্টে শান্ত হলো। ও বুঝতে পারছে ঘটনাটা বেশ বড়, নাহলে এমন করার কথা নয়। বলো জান, কি হয়েছে বলো না। আগে বলুন, আমায় ভুল বুঝবেন না, আমায় ছেড়ে যাবেন না। জান, কি বলছো? তোমায় ছাড়া যে আমি নিজেকে কল্পনাও করতে পারি না। বুঝবো না ভুল, বলো তুমি। সত্যি তো? তারপর সব লিহা বলল আবিরকে, বলছে আর কান্না করছে। সব শোনার পর আমাকে জড়িয়ে ধরে, আর নিজেও কাঁদছে। হয়তো আমার কষ্টগুলো ওকেও কষ্ট দিয়েছে। আর আজ সকালে যখন আমি তখনও শরীরে হাত দিই আর বাজে বাজে কথা বলে। ওকে তো আমি ছাড়বো না। তোমার প্রতিটা চোখে জলের হিসাব আমি নেব। তারপর আমার শান্তি তারাকে নয়। ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকারই নেই, কখনো না। আমি যে তোমাকে ভালোবাসি, আর তোমার মতো একটা মেয়ে যে আমায় ভালোবাসবে তা আমি কখনো কল্পনাতেও করতে পারিনি। এত সাধনার ফল তুমি কিভাবে ছেড়ে দিই বলো তো? আর তুমি যে আমার মতো ছেলেকে ভালোবাসো, এটাই আমার কাছে অনেক। তাহলে এবার আমার একটা অন্ধকার অতীত বলি। তোমাকে তো আমি আমার চাচার কথা বলেছি, তো বড় করে চাচাই, আর উনি আমাকে কাজে নেয়। উনি যেই ধান্দা করতেন এটাতে আমাকেও নেয়, আর 2 বছর পর আমাকে এখানকার কাজ সব বুঝিয়ে দিয়ে বিদেশে চলে যায়। আমি এখানকার ধান্দাগুলো সামলাতাম, আর উনি বিদেশেরটা, আর তাই তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি। আর সেই ধান্দাটা হচ্ছে মেয়ে পাচারের। কি, আপনি মেয়ে পাচারের কাছে যুক্ত? তাছাড়া কোনো উপায় ছিল না যে উনি আমায় ছোট থেকে মানুষ করেছেন, আর আমি যদি ওনাকে সাহায্য না করি তাহলে কি করে হবে বলো তো? তা বলে এত নিচু একটা কাজ? কারণ আমি যখন এই কাজে হাত দিই তখন আমি মেয়েদের সহ্য করতে পারতাম না। তার একমাত্র কারণ হলো আমার মা। আমি তখন ভাবতাম সব মেয়েরা এক, সব ধোঁকাবাজ, লোভী, স্বার্থপর। কিন্তু বিশ্বাস করো, কখনো নির্দোষ কাউকে আমি পাচার করিনি। সব স্বার্থপর লোভী মেয়েদেরই পাচার করেছি, ওদের শাস্তি দিয়েছি। আবিরের কথায়ও বেশ বড়সড় একটা ধাক্কা খেলাম, কারণ আমি কল্পনাতেও ভাবতে পারিনি যে আবিরের এমন একটা ভয়ানক অতীত হবে। আপনি এতটা
এতটা নির্দয় কি করে হতে পারেন? এতগুলো জীবন নিয়ে কি করে এমন কাজ করতে পারেন? আপনি ওদের বিষয় নাই ভাবতে পারেন, কিন্তু ওদের পরিবারের কি দোষ ছিল? কেন ওনাদের থেকে ওনাদের সন্তানদের কেড়ে নিয়েছেন? প্লিজ আমি ভুল বুঝো না, আমি এখন আর ওসব কাজ করতে চাই না, কিন্তু শুধু চাচার জন্য করতে হয়। আপনার চাচা যদি আপনাকে এতই ভালোবাসতো তাহলে কখনোই আপনাকে এই পথে নামিয়ে দিত না। দেখো, আমার চাচার নামে একটা বাজে কথা বলবে না। কারণ এটাই সত্যি যে উনি আপনাকে ওনার স্বার্থের জন্য এত বছর দেখাশুনো করেছেন। আমি আর একটা কথাও শুনতে চাই না, যাও ঘুমিয়ে পড়ো। আমার কথাটা কি বলেছি কানে যায় না? হ্যাঁ, যাও। আর কিছু না বলে গিয়ে শুয়ে পড়লাম। ও আমার চাচার নামে এমন কথা কি করে বলতে পারে? না না, চাচা জানলে তো কষ্ট পাবে, কারণ উনি যে আমায় অনেক ভালোবাসে। এসব ওকে বুঝতে হবে। না না, এসব আর ভাবলে চলবে না, আগে রবিনের ব্যবস্থা করতে হবে। ও সাহস হয় কি করে আমার কলিজায় হাত দেওয়ার? ওর হাত তো আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। ওকে তো আমি জানেই মেরে দেবো, কিন্তু এখন না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, আর ওকে বুঝতে দেওয়া যাবে না। গুড মর্নিং জান, বলে আমি চুমু দিয়ে বললাম। ঘুম ভাঙতেই উঠে ফ্রেশ হতে চলে গেলাম, ওর সাথে কথা না বলে। সে ওয়াশরুমে ঢুকলো, পিছন থেকে জড়িয়ে ধরলাম। সরি জান, তুমিই ঠিক ছিলে, কিন্তু উনি যে আমি ছোট থেকে মানুষ করেছেন সেটার কি হবে? তুমি তোমার জায়গায় ঠিক, আর আমি আমার জায়গায়, কিন্তু তোমার মন রাখতে আমি এই কাজ করবো না। আর খুশি তো? আর মুখ ফুলিয়ে থেকো না, কেমন? সত্যি বাবা, আপনি এই খবরটা দিয়ে আমার মনটাই ভালো করে দিয়েছেন। তোমার মন ভালো করাতে তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ বুঝি। আচ্ছা এখন ছাড়ুন। কেন? আমার তো তোমাকে এরকম করে ধরে থাকতে ভালোই লাগছে। কি ফিগার! বেশি বেশি হচ্ছে কিন্তু। বেশি বেশি করে বললাম, সত্যি তো বললাম। দেখি ছাড়ো, আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন। ঠিক আছে, একটু পর কি করছো? লুচি আর সবজি। ওয়াও, আমার প্রিয়। আপনার জন্যই করা হচ্ছে, আর আপনার বাবাও পছন্দ করে। বাহ, হুম। আমি একটু সাহায্য করি? না থাক, মা দেখলে হয়তো বলবে শুধু আপনাকে দিয়ে কাজ করাই আমি, আমাকে বকবে। কিচ্ছু বলবে না মহারানী, তুমি একা পারবে না, তুমি বেলে দাও, আমি ভাবছি। ঠিক আছে। আমার মনে হয় তোমার রান্না করাই ঠিক না। বাড়িতে ভাবছি রান্না করার মানুষ রাখবো, কারণ তুমি যে কখন যে অঘটন ঘটাও কে জানে। আমি যেই মানে কি কিছু না, চিন্তা হয়। বাসায় তো আমি বেশি থাকি না, তুমি একা থাকো তাই। কিচ্ছু হবে না, আর আপনি থাকতেই রান্না করে ফেলবো, আর রাতে করব, দুপুরে রান্না করতে হবে না। ঠিক আছে ঠিক আছে, তুমিই প্রথম বউ যে নাকি জামাইয়ের টাকা খরচ করতে চায় না। ঠিকই তো, অযথা কেন টাকা খরচ করব? ও বাবারে, এটাকে অযথা কোথায়? কেন? আপনি থাকতে অন্যজন কেন? আপনি করবেন কাজ আর আমি আরাম করব। হ্যাঁ, আর আমি ভাবলাম তুমি আমার কত চিন্তা করো, এখন দেখি আমাকে খাটানোর প্ল্যান। এটা ভালো ভালো। আমার কত সুন্দর জামাইটা, পায়ের উপর পা তুলে কেন খাবেন? আর আমি খাটবো, এবার আপনিও কাজ করবেন। এসব কাজ কোনো ব্যাপার? আচ্ছা কোনো ব্যাপার না, এর মধ্যেই এন্ট্রি হলো ধর্ষকের। কি করছো তোমরা? এখানে প্রাইভেট কথা হচ্ছে, তাই অনুগ্রহ করে এখান থেকে আসতে পারেন। রবিন অপমানিত হয়ে রাগে গজগজ করতে করতে চলে গেল। ঠিক করেছেন। আমি সবসময় ঠিকই করি। হ্যাঁ হ্যাঁ, আর ভাব নিতে হবে না, দূর থেকে মা বাবা দেখছে। ছেলেটা আমার মেয়ের জীবনটা একদম পাল্টে দিয়েছে। দেখ কিভাবে পটর পটর করে কথা বলছে, যেমন ছোটবেলায় বলতো। ঠিক বলেছ লিহার মা, ওদের খুশিতে যেন কারো নজর না লাগে। আঙ্কেল, এই খুশি বেশি দিন স্থায়ী হবে না, কারণ লিহাকে আমি আমার করেই ছাড়ব। ওর এই যৌবন শুধু আমার হবে, ওকে তো আমার করেই ছাড়ব। সবজিটা হয়েছে? হ্যাঁ, তুমি লুচি নিয়ে যাও, আমি সবজি নিয়ে আসছি। ওখানে গিয়ে দেখি রবিন দাঁড়িয়ে আছে। লুচিগুলো রাখতেই টপ করে আমার হাত ধরে ফেলে। কি রে, কিসের এত ভালোবাসা রে? ভালোবাসা উতলে পড়ছে। সত্যিটা জানলে আর ভালোবাসা ভালোবাসা থাকবে না। কি রে, আজকে শাড়ি পরলি না? তোর ওই সে পেটটা, তার উপর তো ওই সে নাভিটা তো দেখতেই পারতাম। ইস, ঠোঁটে কামড় দিয়ে একটু সময় তো আমাকেও দিতে পারিস। আপনাকে কেন সময় দেবে? আরে আরে কি চোখ খুলে দেখি আমি একটি বিছানায় শুয়ে আছি, আর বিছানাটা একটা খোলা স্থানে, আর জায়গাটা মনে হয় কোনো বাগান, কারণ অনেক গাছপালা সব দেখছি। আর হঠাৎই একজন
পেছন থেকে জড়িয়ে ধরে। ভয়ে আমার আত্মা কেঁপে ওঠে। হয়তো বুঝতে পারছি যে কি হতে চলেছে আমার সাথে। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো কি আপনি তো কি হবে? এভাবে আমাকে এখানে আনার মানে কি? কেন? আমার বউ, আমি যেভাবে খুশি ওইভাবে আনতে পারি, আমার ব্যাপার। তাই বলে এইভাবে? আমি তো ভয় পেয়েছিলাম। আরে আমি থাকতে কারো সাহস আছে নাকি আমার রুমে ঢুকে তোমাকে নিয়ে আসার? পুঁতে ফেলবো একদম। তো এভাবে আনার মানে কি? আরে শান্ত হও, আমি জানি ভয় পেয়েছো, আর জন্য আই এম সরি। হয়েছে, আর ঢং করতে হবে না। এখানে কেন নিয়ে এসেছেন তাই বলেন। বলবো না। মানে? তাহলে গালে একটা চুমু দাও। কি মজা করা হচ্ছে? আমি কিন্তু এবার সত্যিই রাগ করব। করো না, আমি ওখানে ফেলে রেখে চলে যাব, তখন দেখি কি করে যাও। আপনি পারবেন আমাকে ফেলে রেখে যেতে? রাগ করে দেখো, তারপর নিজেই দেখবে। না। তাহলে চুমু দাও। আমি মুখটা একটু এগিয়ে দিয়ে বললাম। টুস করে একটা চুমু দিয়ে দিলাম। আপনি? তোমার জামাই। এখন বলুন। আরে দুদিন অনেক স্ট্রেস নিয়েছিল তো, তাই একটু ঘুরতে নিয়ে এলাম। এমনি বললে তো রাস্তা যাইতে না, তাই নিয়ে এলাম স্ট্রেস ফ্রি করতে, এখানে নিয়ে আসা, কিছু প্রাইভেট টাইম স্পেন্ড করতে। তোমারও ভালো লাগবে আর আমারও। আপনারও মানে? তোমার ভালো লাগলে আমারও ভালো লাগবে, রোম্যান্স করতে পারবো যে, তাই। জানি তো আপনার মতলব আছে কোনো। এতদিনে তো এইটুকু চেনা হয়ে গিয়েছে। আচ্ছা চলো চেঞ্জ করে এসো। এই খোলা জায়গায়? আরে না না, ওইখানে কাপড় দিয়ে চারিদিক ঢাকা, ওইখানে। বাহ, আগে থেকেই সব প্ল্যান করে রেখেছেন। হ্যাঁ জান, যাও চেঞ্জটা করে এসো। একটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে বললাম। এই এটা তো উঠছে, কি হবে এখন? আরে কিছু হবে না, আমি ছাড়া কেউ নেই, নিশ্চিন্তে চেঞ্জ করো। আপনি কিন্তু এইদিকে তাকাবেন না। আচ্ছা বেশ ঠিক আছে বাবা, তাকাবো না, হয়েছে? সত্যি তো? আরে কি মুশকিলে পড়লাম রে বাবা, আমি যাচ্ছি, তুমি চেঞ্জ করো। এই না, আপনি এখানে থাকুন, আমার ভয় করে একা একা। তাহলে একটা কথা বলা যাবে না, চুপচাপ চেঞ্জ করে আসো। ঠিক আছে। প্যাকেটটা খুলে দেখি খুব সুন্দর একটা ব্ল্যাক গাউন। কিছুক্ষণ পর শুনছেন? বলো কি হয়েছে? এখানে আসুন না, কি হয়েছে বলো। পেছনের ফিতাগুলো লাগিয়ে দিন। তোমার পিঠের মাঝখানে খুব সুন্দর একটা তিল আছে, আর তিলটা তোমার পিঠের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এগুলো না দেখে যে কাজ দিয়েছি ওইটা করুন। দিলে তো এত সুন্দর রোমান্টিক একটা মুডটা নষ্ট করে। তুমি এটা নিরামিষ কেন? হ্যাঁ কি বললেন? আমি নিরামিষ? তা নয় তো কি, নিজে তো রোম্যান্স করোই না, এবার আমি যখন করতে যাই পুরো মুডটারে 13টা বাজিয়ে দাও। তাই? তাহলে তাই। আজকে কিন্তু কোনো কথা শুনবো না, আজ তুমি শুধু আমার তালে তাল বেরাবে, ঠিক আছে? দেখা যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। এবং গুড বউটা, বাহ অপসরি লাগছে পুরো। ওয়াও, আপনাকে তো অনেক সুন্দর লাগছে। অনেকে জড়িয়ে ধরে বলি, আপনি এত সুন্দর কেন? কি হলো, মাথা খারাপ হলো নাকি? দেখি কোনো স্বপ্ন দেখছি? না না, বাস্তব, মনে মনে বললাম কি, তাই বলেই দিলাম। ও মা রে মা, এটা কি তুমি নাকি অন্য কেউ তোমার মধ্যে কিছু প্রবেশ করেছে? কিছু প্রবেশ করেনি। আমাদের আবারও বাসর হলো, কিন্তু ওই খোলা বেডে। আর কিছু বলতে যাচ্ছি না, আমাদের পার্সোনাল ব্যাপার। পরের দিন সকালবেলায় নিজেকে নিজের রুমেই পেলাম, আর আবির ওকে আষ্টে বৃষ্টি জড়িয়ে ধরে আছে। আচ্ছা, তাহলে কি স্বপ্ন ছিল? না না, সত্যিই ছিল। তুমি এমনভাবে ঘুমিয়েছিলে যে তোমাকে যে গাড়ি করে বাসে আনলাম তাও টের পেলে না। আচ্ছা। যারা যারা ভেবেছে রবিন লিহাকে নিয়ে গেছে তাদের জন্য বলছি, আবির থাকতে লিহাকে নিয়ে যাবে সাহস আছে কারণ? যাই হোক, কেমন লাগলো বোকা হয়ে, সে ফিলিংসটা শেয়ার করে ফেলুন দেখি তাড়াতাড়ি। আচ্ছা, তুমি এত কিছু জানার পরেও আমার সাথে আছো জানো? আর এটা জেনো যে আমি একজন ক্রিমিনাল। কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি ধর্ষিতা, তবুও তো আপনি আমাকে স্বীকার করেছেন। তাহলে আমি কেন পারবো না আপনাকে স্বীকার করতে? আর আপনি তো বলেছেন যে আপনি এগুলো ছেড়ে দেবেন। আচ্ছা, সত্যিই তুমি অপরূপ। আপনিও তো খুব ভালো। আমি সত্যিই খুব লাকি আপনার মতো একজনকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে। আমিও জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি অনেক বেশি। আমিও। আচ্ছা চলো নাস্তা বানাই, তোমার মা বাবারা আছে। ওর ওই শয়তান রবিন। বাদ দিন না। কি করে দেব? ওর সাহস হয় কি করে আমার বাড়িতে থেকে আমার কলিজাতে হাত দেওয়ার? ওকে আমি এমন শাস্তি দেব। আচ্ছা, যখন দেয়ার দিন, এখন চলুন। হাত টেনে ধরে বললাম। তুমি যে টানছো, তোমার শক্তি আছে অতটুকু? যে শক্তি! দেখুন, কিউটের ডিব্বাটা আমার। বেশি বেশি হচ্ছে কিন্তু।
ইস, এমন করো কেন? আচ্ছা তুমি এত কিউট কেন? যেন আমার বাচ্চাগুলো কিউট হয়, তাই আমিও কিউট। হ্যাঁ, ইস, চলো না বেবি, নিয়ে ফেলি আমরাও। দেখি। না, আগে হ্যাঁ বলো। ঠিক আছে, হইলে আমার কলিজাটা। এবার অনেক হয়েছে, এবার চলুন। হ্যাঁ চলো। আবির আর লিহা রান্না করছে, আর রবিন দেখছে খাবার টেবিলে বসে। হয়তো ভাবছে কবে লিহা তার হবে, কবে নিজের ঘরে পাবে। অবশ্য নোংরা মস্তিষ্কের মানুষ নোংরাই চিন্তা করবে খাবারের সময়। আজ তুমি খাইয়ে দেবে আমায়। আমি কেন, পারবো না নাকি? পারবো না কেন? আরে বুঝেছি তো মতলব কি, কিন্তু না বলার কোনো উপায় নেই, তাই আর না বলিনি। নাও। অর্ধেক হাতই মুখে নিয়ে নিল। ওর রাগে চোখের দিকে তাকাতেই চোখ টিপ মারলাম। এইদিকে ওদের কাহিনী দেখে রবিন রাগে গজগজ করছে। আমি আসলে রবিনকে জানানোর জন্যই এমনটা করছি, কিন্তু আমি আছি মনের সুখে খাচ্ছি। হচ্ছেটা কি, আর কত খাবা? যতক্ষণ না মন ভরে। কি আর করার, যত দিচ্ছি ততই খাচ্ছে। হয়েছে, এখন মন ভরে গিয়েছে। হবেই তো, আমাকে খাটাতে তো মন ভালো হবে। তুমি খাটছো? তা নয় তো কি, খাটা ভালো। ভালো তো হবেই। এখন তো তোমরা ওর দলেই হবে, আমি তো তোমাদের কেউ না। আর কারোর কিছু হও না হও, আমার তো অনেক কিছুই হও। আমার কারোর কিছু হওয়ার লাগবে না বলেই ঠক ঠক করে উপরে চলে গেলাম। আর আমার পিছু পিছু রবিনও আসে, যদিও আমি কিছু খেয়াল করিনি। সবাইকে আপনি হাত করে নিয়েছেন, আমার দলে এখন কেউই নেই। আমি তো আছি। এখানে কি, বের হয় এখান থেকে। এমন করছো কেন? আমি তো তোমার কষ্ট লাঘব করতে এসেছি। খপ করে আমার হাতটা ধরে। ভয় পাওয়ার কি আছে? আর আমি ধরে ঠেলছি। আবির, আবির। কি হলো ওর? কিছু একটা ভেবে আমি বললাম, না আপনার এখানে থাকুন, আমি দেখছি, বলে উপরে চলে গেলাম। উপরে গিয়ে কি হয়েছে? ওকে টাইট করে জড়িয়ে ধরে আবার এসেছিল। না, আর পারা যাচ্ছে না, এর একটা না একটা শিক্ষা দিতেই হবে। ভেবেছিলাম আছে একটা ভালো কাজ, দেখে ওইখানে ঢুকে তারপর ব্যবস্থা করবো, কিন্তু এত অতিরিক্ত সাহস। ঠিক আছে, শান্ত হও, মাথায় হাত বুলিয়ে বললাম। আমি আর পারছি না। কি পারছো না? সব পারবে, তোমাকে অনেক স্ট্রং হতে হবে ডিয়ার। আর এসব উল্টো পাল্টা বলবে না, তুমি হিনা আমি যে থাকবো না, তাই এসব আর মুখে আনবে না। মনে থাকে জানো, এবারে মতো শান্ত করা গেল, কিন্তু এর পরের বার যে কি হবে তার কোনো কিছু রিস্ক নেওয়া যাবে না। কিছু না কিছু তো একটা ভাবতেই হবে। দুপুরে খাবার পর আসলে আমার একটা কথা বলার ছিল। আমাকে একটা কাজে চট্টগ্রাম যেতে হবে, আর তাই আমি ভাবছিলাম লিহাকেও নিয়ে যেতে, কারণ আমি চলে গেলে ও তো এই বাড়িতে একা, আর ওকে একা রাখা ঠিক হবে না। আর আপনারা তো বেশি দিন থাকবেন না, আর আমার কাজ কবে শেষ হবে তারও ঠিক নেই, তাই ওকে নিয়ে যেতে চাইছি, আর আজ বিকেলে যেতে হবে। এই কথা শুনে চোখ বড় বড় হয়ে যায়। কিছু বলতে যাবে তার আগে আবির বলল, তাহলে তো সব সমস্যা শেষ, তাহলে একসাথে বের হবনি। আপনাদের দিয়ে আমি ওকে চট্টগ্রাম যাব। বিকেলে বাবাদের নামিয়ে আমরা দুজন রওনা হলাম এয়ারপোর্টে। ওরা প্লেন নিয়ে যাবে, কারণ এটা দিয়ে গেলে সময় লাগবে না চট্টগ্রাম যেতে। আচ্ছা, আপনি আমার জন্য এটা করলেন তাই না? একদমই না, আমার জন্য করেছি, যেন তোমার সাথে রোম্যান্স করতে পারি। কি? হ্যাঁ, না হলে বেবি হবে কি করে? আপনি? আমি এমনই। তুমি তো বললা কিউট কিউট বেবি, তাই আমারও ইচ্ছে হলো কিউট কিউট বেবি নিতে। আচ্ছা চলো আমরা একটা ফুটবল টিম বানাই, আমি তুমি মিলে। মোট 12টা, আর ছেলে পুলে মিলে 10টা। তা কেন, 12টাই নিন। আইডিয়াটা ভালোই, তুমি নিতে পারবে তো? আমি কিন্তু রেগে যাচ্ছি। উইলে আমার টমেটো টাইলে। দেখি ছাড়ুন তো। না, একটুও না। আর তখনই ফোনের রিংটোনটা বেজে উঠলো। বাইরে গিয়ে বললাম, কাজ হয়েছে, এবার বুঝবে এই আবির কি জিনিস। আমার কলিজায় হাত দেওয়ার সাহস আমি বের করব। তোকে আমি এমন শাস্তি দেবো যা কেউ কল্পনাও করতে পারবে না। তিলে তিলে মারবো, আর লিহা যেন কিছু আজ না পায়। ওকে আমি এই রূপ কখনোই জানতে দেব না, যা জানিয়েছি তত দূরই জানবে। আবির জল্লাদি হাসি দিয়ে লিহার কাছে গায়, গিয়ে জড়িয়ে ধরে। কি হলো? কি হবে, একটু তোমার কাছে থাকতে ইচ্ছে করছে। সব সময় তো থাকেন। থাকি, বাট অন্যরকম করে থাকতে ইচ্ছে করছে। বুঝতে বাকি রইলো না যে কি বলতে চাইছে, তাই ওকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। তখনই ঠোঁটে ঠোঁটটা মিলিয়ে দেয়। আর বাধা দিইনি। আচ্ছা, আমাদের বাবু হবে কবে? আমার না বাবুর খুব শখ,
আমাকে পাপ্পাই পাপ্পাই বলে ডাকবে। ছোট ছোট পায়ে সারাটা ঘর ঘুরে বেড়াবে। হঠাৎ ওনার এমন কথা আমি কি বলবো ঠিক বুঝতে পারলাম না। কি হলো বলো না, কবে হবে বাবু? হবে। সত্যি? তার মানে তুমিও চাও একটা বাবু? চাইবো না কেন, অবশ্যই চাই। সত্যি একটা বাবু হলে আমার ফ্যামিলিটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক বলেছেন। আচ্ছা তুমি একটু বিশ্রাম নাও, আমার একটা কাজ আছে, কাজটা সেরে আসি কেমন? কি আছে? কি আপনারা আমাকে কেন তুলে এনেছেন? তোর একটাই দোষ, তুই আবার অতি মূল্যবান জিনিসটার ক্ষতি করেছিস। এর শাস্তি তো তোমায় পেতেই হবে। কি ক্ষতি করেছি? আর আপনাকে তো আমি চিনি না। এখন না হয় ভালো করে বলছি, একবার ছাড়া পাই তারপর দেখে নেব তোকে। একটু এগিয়ে গিয়ে লাইটটা অন করে দিল। হ্যাঁ আমি। ওকে অসম্ভব ভয়ঙ্কর লাগছে, চোখগুলো একদম লাল টুকটুকে হয়ে গিয়েছে, আর ওর শরীরও লাল হয়ে গিয়েছে রাগে। ফর্সা মানুষে যা হয় আর কি। রবিন নিজেও ভয় পেয়ে গেছে আবিরকে দেখে। আমার কলিজায় হাত দেওয়ার সাহস কি করে হয় বলেই চাকু দিয়ে ওর হাতে বাড়ানো শুরু করে। ওর হাত পা বাঁধা, তাই কিছু করতে পারছে না, কিন্তু চিল্লাচ্ছে। আমি থামলাম, কিন্তু ওর চিৎকার থামেনি। তারপর লবণ ঘষে দেয় কাটা স্থানে, আর ওর চিৎকার এখন আরো 2 গুণ বেড়ে গেছে, আর ওর চিৎকার এখন আর 10 গুণ বেড়ে গেছে। কি হলো? কষ্ট হচ্ছে? এই কষ্ট তো কিছুই না আমার লিহার কষ্টের থেকে। আর তোর মতো জানোয়ার আমি একটাও দেখিনি। রবিন কিছু বলতে পারছে না ব্যথায়। এই চোখ দিয়েই তো লিহাকে গিলে খেতি, তাই না? এমনকি আমার বাড়িও ছাড় দিসনি। এই কথাটা বলেই চোখে মরিচে গুঁড়ো ঢুকিয়ে দিল। খুব কষ্ট দিয়েছিস আমার কলিজাকে, এবার তার থেকে ডাবল কষ্ট আমি তোকে দেব। মরার জন্য ছটফট করবি, কিন্তু মরতে পারবি না। তিলে তিলে মারবো তোকে। লিহার প্রতিটা চোখের জলের হিসাব আমি তুলব। আমি বেঁচে থাকতে তো তা হবে না বলে বেরিয়ে গেলাম। অনেকটা হালকা লাগছে এখন। রবিনকে রাখা হয়েছে জঙ্গলে, এই কারণে লিহাকে চট্টগ্রাম নিয়ে আসা। আর যেহেতু এখানে জঙ্গল আছে, আর এটা আবিরের বানানোই, যেখানে রবিনকে রাখা, ওর শত্রুদের এখানে এনে মারতো আর জঙ্গলে পুঁতে দিত। আর ওই জঙ্গলে তেমন কেউ যায় না, তাই ওদের এখানে খুন করতে সুবিধাই হতো। আবিরকে যতটা না ভালো মনে করছেন, ততটাও কিন্তু ভালো নাও। অনেক ভয়ঙ্কর একজন মানুষ। লিয়া কিন্তু এই ব্যাপারটার দিকে জানে না। এদিকে আমি আর কথা বলতে দিলাম না, আমার 2 ঠোঁট ওর ঠোঁটে আবদ্ধ করে দিলাম। এরপর ধীরে ধীরে গলায় নামলাম। আচ্ছা আরো কি শুনতে হবে? এটা তাদের পার্সোনাল ব্যাপার, তাই এত কিছু শুনতে হবে না। সকালবেলায় ছাড়ো, উঠতে দাও। আগে মিষ্টি দাও। বাসি মুখে? তো আচ্ছা তোমায় দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। পুষিয়েছে? হুম আমার ঠোঁটের 12টা বাজে, এখন তো পুষাবেই। আচ্ছা দাও, আরেকটা দিই, তাহলে ঠিক হয়ে যাবে। না, একদম দূরে যান। আচ্ছা যাচ্ছি। আচ্ছা সবসময় তো দূরে দূরে থাকতে চাও কেন বলো তো তুমি? হ্যাঁ তো কি বলবো? কি সবসময় আমার কাছে থাকবে, সবসময় আমাকে আদর করবে, কত ভালো লাগবে আমার। আপনার ভালো লাগা দিয়ে আমি কি করব? তুমি কি করবে মানে? তোমার তো দায়িত্ব আমার ভালো লাগাগুলো দেখা, আর আমাকে আদর করা। আচ্ছা তোমার আজ থেকে একটাই কাজ, আমাকে আদর করা। প্রতি ঘন্টায় ঘন্টায় একটা করে কিস, আর 10 মিনিট পর পর এমনি নর্মাল কিস। ওয়াও, হাউ রোমান্টিক। আমার তো ভাবতে কাতুকুতু লাগছে, তোমার লাগছে না? মোটেও না, রাগে শরীর জ্বলছে। ধরে দেখুন, হাত পুড়ে যাবে একদম। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, তুমি এত আনরোমান্টিক কেন? দাও, তোমাকে আমি রোমান্টিক বানিয়েই ছাড়বো। কচু পারবেন? দেখে নিও। দেখি সরুন, 1 ঘন্টা পর। এই আপনার মাথা খারাপ? কেন? এভাবে কেউ কিস করে? তো কিভাবে করে? বাই দ্য ওয়ে, আমার যেভাবে খুশি ওইভাবে কিস করবো। তোমার কি হ্যাঁ তাতে? ধুর। ধুর, এই মহারানী শোনো না, কি? ক্ষুধা লেগেছে। কেন, কিস করে কি পেট ভরেনি? না, তবে 2-4টা আরো বেলে ভরে যেত আর কি। আচ্ছা, আবার আসুন, ধাক্কা দিয়ে ফেলে দিব একদম। যে না শরীর, সে আবার আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে। দেখতে চান? দেখাও দেখি। ওর কাছে গেলাম, গিয়ে শার্টের বোতামগুলো খুলতে লাগলাম। কিছু বলতে চাপে তার আগেই ঠোঁটে আঙ্গুল দিয়ে শ্। এরপর শার্টটা খুলে ফেলি, তারপর ওকে জড়িয়ে ধরি। এরপর ওর ঘাড়ে হাত রাখি, আরও বুঝতে চেষ্টা করছি আমি কি করছি। যেই বুঝলাম ও শরীর ছেড়ে দিয়েছে, আমার তালে তাল মেলাচ্ছে, অমনি দিয়ে 1 ধাক্কা, আরও বিছানায় গিয়ে পড়ে যায়। হয়তো কিছুক্ষণ পর বুঝতে পারে যে কি হয়েছে ওর সাথে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি। আমার সাথে পাঙ্গা না? এবার কেমন লাগছে? হ্যাঁ, ঘোর কেটেছে?
হ্যাঁ, তুমি তো দেখি খুব দুষ্টু। দুষ্টুমি দেখেছেন কি? এখন দেখতে থাকুন। এইদিকে রবিন পালানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। এমন টাইট করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে চেয়ারের সাথে। কি বলবো? কি আছো? খুলে দাও। কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওই কুত্তার বাচ্চা, চেঁচাচ্ছিস কেন? এখানে কেউ তোর কথা শুনবে না। আর এখান থেকে বের হতে পারলে জানোয়ারের কবলে পড়ে মরবি। আর তোর জন্য এটাই যোগ্য শাস্তি। ভাবির গায়ে হাত দেওয়া না। তোর হাতটা যে এখনো কাটিনি, এটাই পাপ। কাটলে বুঝবি কেমন লাগে। চোখ যখন উপরে নেবি তখন বুঝবি। ঘুম না হওয়ার ইঞ্জেকশন নিয়ে এসেছিস? জি ভাই। 1 ঘন্টা পর পর ইনজেক্ট করবি, যেন একটুও না ঘুমাতে পারে। ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি আপনার কাজ করুন। এখন কি করে যাই বলো তো? প্লিজ আমায় ছেড়ে দাও। না, তোকে তো আমি ছাড়বো না, কিছুতেই না। আর চাকুটা দিয়ে ইচ্ছে মতো রবিনের শরীরের উপর চালালো। রবিনের শরীর রক্তে লাল হয়ে গেছে। আহ! এরপর মরিচ নুন মিশিয়ে ওর গায়ে দিয়ে দিলাম। এবার যেন ওর আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম। জোরে জোরে চিল্লাচ্ছে। তোর এই কষ্টটা আমার কলিজাটা ঠান্ডা করে দিচ্ছে। সে আর কিছু বলতে পারলো না, জ্ঞান হারালো। আসিফ, জি বস। শোন, এর আগে জ্ঞান ফেরার ইঞ্জেকশন দে। ঠিক আছে। তোকে আমি এত তাড়াতাড়ি তো মরতে দেব না, আর ঘুমাতেও না। কারণ ঘুমালে তো তুই ব্যথাগুলো অনুভব করতেই পারবি না। তাই তোকে ঘুমাতে দেব না। কিছুদিন পর তোর এমন হাল হবে, তুই মরতে চাইবি কিন্তু মরতে পারবি না। এত সহজ মৃত্যু তো তোকে দেব না রে। তিলে তিলে মারবো। মরার জন্য ছটফট করবি কিন্তু মরতে পারবি না। তুই আমার কলিজায় হাত দিয়েছিস। এত সহজে তো তোকে মারা যায় না। তোকে সবচেয়ে ভয়ানক মৃত্যু দিতে দেবো। তখন বুঝবি যে কেমন লাগে আমার লিহার গায়ে হাত দেওয়ার। তোর হাত আমি কেটে ফেলে রেখে দেবো। যে চোখ দিয়ে গিলে খেতি না, তোর চোখ আমি উপড়ে দেবো। আর পুরুষাঙ্গ কেটে দেবো। তোর কলিজা অনেক বড়, তাই না? তোর কলিজা বের করে দেখাবো যে কত বড়। ছেড়ে দাও আমায়। ছেড়ে আর তোকে কখনো না। আমার কলিজা যতদিন না ঠান্ডা হবে ততদিন বেঁচে থাকবি তুই। এরপর তোর চ্যাপ্টার ক্লোজ। আমার লিয়াকে কাঁদিয়েছিস না, এরপর থেকে 100 গুণ বেশি কাঁদবি তুই। প্লিজ এমন করো না। তুই ওকে দেখ, কোনো সমস্যা হলে আমায় ফোন দিবি। আর ঘুমাতে যেন না পারে, চোখ খোলা রাখবি। দেখুক আর সহ্য করুক। আমি এখন যাই, ও একা আছে। ঠিক আছে, আমি সামলে দেব। এখনো আসছে না কেন? সেই কখন গেল? সন্ধ্যা হতে চললো, ফোনও তো ধরছে না। কিছু হলো না তো? দূর, কি সব ভাবছি আমি। কি হবে ওর? ও ঠিকই আছে, হয়তো কাজে ব্যস্ত তাই ধরতে পারছি না। তা না হলে তো ফোন ধরতই। এসব ভাবছিলাম বসে বসে, তারপর শুয়ে যাই। আর কখন ঘুমিয়ে যাই টেরও পাই না। ঘুম ভাঙলো আবিরের ডাকে। শরীর খারাপ হচ্ছে? আরে না, ঠিক আছি। এমনি শুয়েছিলাম আর ঘুমিয়ে গেছিলাম। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি, একসাথে খাবো। আমি এসে ফ্রেশ হয়ে তোমাকে ডাক দিয়েছি, তুমি এখন যাও। এরপর ফ্রেশ হয়ে নিল লিহা। আর ওইদিকে আবির খাবার প্লেটে নিয়ে বসে আছে, হয়তো খাইয়ে দেবে। কই আসো। আসছি। আপনি এত দেরি করে এলেন কেন? আর ফোনও ধরেনি যে? একটু ব্যস্ত ছিলাম গো, আর কাল ঘুরতে যাবো তো, তাই সব ঠিক করে এলাম। ও আচ্ছা, ঠিক আছে। তো এখন প্রতি ঘন্টার একটা করে কিস সব একসাথে দেবো কিন্তু। আজ কোনো কিস নেই, এটা আপনার শাস্তি। আর আমাকে ছোঁয়াও যাবে না। কি? কিন্তু কেন? কারণ সারাদিন আমি একা ছিলাম বলে। এই জন্যই তো ছুঁতে হবে, নাহলে বাবু আসবে কোত্থেকে। আর তখন তোমার একাও লাগবে না। আর তুমি তো জানোই আমার একটা বাবুর কত শখ, আমাকে বাবাই বলে ডাকবে। আমি তো আর না করিনি। তাহলে বাঁধা দাও কেন? আসলে কি? যাক, কাজে এসে সে প্ল্যানটা। আমি জানি মহারানী তোমায় কি করে কাবু করতে হয়। কিছু না। তাহলে বলো, আর বাধা দেবে না? ঠিক আছে বাবা। তাহলে দাও 16টা কি গুনে গুনে, 2 গেলে 8টা করে। ঠিক আছে। এখন কাছে এসো, বাবু নিতে হবে না? হুম। তাড়াতাড়ি উঠে ঘুরতে যাব। এত সকালে? হ্যাঁ, সারাদিন ঘুরবো। ঠিক আছে। আর বোরকা পরে যাবা আজ, অনেক মানুষ থাকবে ওইসব জায়গায়, তাই আমি চাই না এই চাঁদ মুখখানা কেউ দেখুক আমি ছাড়া। ঠিক আছে, আপনি যা বলবেন তাই। ওর কথা মতো বোরকা পরে নিলাম। ওকে দেখে একটু হিংসে হলো, নিজে ভালো করে সেজে যাবে আর আমায়। আমি জানি আমি সুন্দর, এভাবে তাকে এখন নজর দিও না। ঢং! এত সাজার কি প্রয়োজন ছিল? এগুলো খুলুন, একদম সিম্পল ভাবে যাবেন, শুধু একটি শার্ট। এরপর আমি ওর থেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেঞ্জ করে নিলাম। তারপরেও সুন্দর লাগতেছে। মেয়েরা চোখ দিয়ে কিলে খাবে ওকে। ধুর, ভাল লাগে না। এত সুন্দর কেন হতে বলেছে? হ্যাঁ,
শুধু শুধু এত সুন্দর হলো, যদি কোনো মেয়ে ওকে আমার কাছে থেকে নিয়ে নেয় তখন? না না, কখনো না, কখনোই হতে দিব না। আবির শুধুই আমার, আর কারোর না, কারোর হতে দিব না ওকে। কি দেখছো? হ্যাঁ, এবার ঠিক আছে, গাল টেনে দিলাম। তাই? চলুন যাই। আমি মুচকি হাসলাম। এই মেয়ে, তুমি ওর দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, এত লুচু কেন? দেখতে পাচ্ছ না যে ওর বউ আছে? তাও তাকিয়ে আছো কেন? কেন সুন্দর ছেলে দেখলেই লোভ সামলাতে পারো না? না, আগে তো জানতাম যে ছেলেরা এমন, এখন তোমাকে দেখে বুঝলাম যে মেয়েরা এমন হয়। ছি, মেয়ে নামের কলঙ্ক তুমি। মেয়েদের লজ্জা থাকে, আর তোমার দেখি এক ছিটে ফোটাও লজ্জা নেই। Hey you! How dare you to insult me? Do you know anything about me? ও, এবার বুঝেছি কিসের এত তেজ আর অহংকার। কিন্তু তোর টাকা কি ওইগুলা, নাকি তোর বাপের, নাকি তোর বাবার? বাবার টাকায় ফুটানি করিস, লজ্জা করে না? আর যেখানে সেখানে ছেলেদের গিলে খাস, ফজিল মেয়ে কোথাকার। তোকে তো আমি অমনি হাতটা ধরে ঝাপটা মেরে ফেলে দিই। সাহস তো কম না, গায়ে হাত তুলতে আসিস। কিছুই বলতাম না যদি ওর নামে আজে বাজে কথা না বলতি। আর তুইও জানিস তুই কি বলেছিস, তাই কথা বাড়াতে যায় না। আর শোন, ও শুধু আমার আর আমারই থাকবে, কেউ আসতে পারবে না। আর তোর মতো মেয়েরা তো নাই বলে আমি হাত ধরে চলে আসি। কিছুক্ষণ আগে আমি আর লিহা ঘুরতে এসেছি। অনেক মানুষ আর মেয়েগুলো বারবার আবিরের দিকে তাকাচ্ছে, যা লিহার মোটেও পছন্দ হচ্ছে না, শুধু রাগে ফুসছে। যদিও আমি খেয়াল করছি বিষয়টা, আর আমি ব্যাপারটা বেশ এনজয় করছি। লিহা যতই রাখছে আর আবিরের হাত আরো শক্ত করে ধরছে। অনেকক্ষণ ঘোরার পর যখন ক্লান্ত, তখন একটু রেস্ট করার জন্য আর খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাব। তখনই মেয়েটা আবিরের দিকে তাকিয়ে আছে আর বলছে, ইস, এত সুন্দর ছেলে, ও মেরিড, বউ আছে। শিট, তো কি হয়েছে? এক রাতের জন্য পেলেও মন ভরতো। ওদের ফ্রেন্ডের সাথে কথাগুলো বলছিলাম, তখন এই লিহা খেপে গিয়ে ধোলানি দেয়। যাক, ভালোই হয়েছে, মুখ তো খুলেছে। আর অন্যদিকে আমি এগুলো দেখছি আর খুশি হচ্ছি, কারণ ও আমার জন্য লড়ছে। আর ওর একমাত্র কারণও এটাই ছিল যেন লিহা অন্যায় প্রতিবাদ করতে পারে, কারণ ও অনেক চুপচাপ আর মুখ বুঝে সব সহ্য করার মেয়ে। আর আমি চাই না যে লিহা এমন হোক, ও চাই যে লিহা প্রতিবাদী হয়ে উঠুক আর স্ট্রং হয়ে উঠুক। বাসায় চলুন, আমি আর এখানে থাকতে চাই না, হাত ধরে বললাম। ঠিক আছে, তুমি যখন চাইছো না। আমাকে আর এসব জায়গায় নিয়ে যাবে না যেখানে জনসমাগম বেশি। ঠিক আছে, নিয়ে যাবো না। এখন আর রাগ করে থেকো না, কেমন? রাস্তায়ও একটা কথাও বলিনি। ঠিক আছে, আর মাথা গরম ছিল তাই চুপচাপ ছিলাম, যেন রাগটা ঠিক হয়ে যায়। বাপরে, তুমি যা বললা আমি তো শকড। ওটা কি তুমি ছিল নাকি, না তোমার মধ্যে কোনো ভূত ঢুকেছিল? আসলে আপনার নামে উল্টাপাল্টা শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না। মেয়েটার ভাগ্য ভালো যে থাপ্পড় মারিনি। ওর সাহস কি করে হয় আপনাকে এত সস্তা ভাবার? ছি, এক রাতের জন্য। আর আপনিও তো কিছু বললেন না, শুনে হজম করে নিলেন। আমি কেন বলবো? তুমি আছো কি করতে? ও, এর জন্য আপনি কিছু বলেননি? তোমাকে বললে আমি আছি, আর আমাকে বললে তুমি আছো। আচ্ছা আছি, আগে বলুন, এত সুন্দর হতে কে বলেছে আপনাকে? ও মা, আমার বউ এত সুন্দর, আর আমাকে একটু সুন্দর হতে হবে না? তখন লোকে দেখলে কি বলবে, এত সুন্দর মেয়ের এত পচা জামাই। ও উঠে এক নজর লিহাকে দেখছে, খুব সুন্দর লাগছে। মনে হয় এখানেই সব থমকে যাক। আর আবির লিহাকে এভাবেই দেখতে পারে, নিজেকে এখন আর আটকাতে পারেনি। কপালে গভীরভাবে চুমু দেয়। আর তাতেই ঘুম ভেঙে যায়। গুড মর্নিং ডিয়ার। গুড মর্নিং। আচ্ছা, উঠে পড়ো, এখন আমার একটু বাইরে যেতে হবে। একসাথে খেয়ে তারপর বাইরে যাব। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আমরা একসাথে খাই, তারপর আমি বাইরে চলে যাই। আসিফ, কাজ কি হয়েছে? কেউ কিছু টের পায়নি তো? না বস, আর ওর সব ইনফরমেশনও জোগাড় করেছি। আচ্ছা, তো কি কি জোগাড় করলি? আর ওর বাবা বেশ বড় ব্যবসায়ী, আর এর জন্য ওর এত অহংকার। আর পাক্কা ছেলে, বাস বুঝেন নাই তো মেয়ে বড় লোকের মেয়েরা কেমন হয়। আর নাম আর কিছু বলতে হবে না, বুঝে গেছি। বলেই আবির রুমে ঢুকলো। ঢুকে মেয়েটা চুল ধরলো আর বলল, তোর সাহস হয় কি করে আমার ওয়াইফের ওপর হাত তোলার? হ্যাঁ, কি করে হয়? দাঁতে দাঁত চেপে আমি বললাম, কি হলো, কথা বের হচ্ছে না? তোর টাকার খুব অহংকার না? তোর অহংকার যদি আমি না ভেঙেছি, আমার নামও না, নাম বলবো না তোকে। তোর সাহস কি করে হয় আমাকে এখানে নিয়ে আসার? তোকে তো আমি খুন করে ফেলবো। হাস্যকর, আমার হাতের পুতুল নাকি আমাকে খুন করবে? আমার হাত থেকে বের হ, তারপর দেখা যাবে। কিং নাম তো শুনেছিস, তাই না? তার মানে? ঠিক ধরেছিস।
আমার কি দোষ? আমাকে ছেড়ে দিন। আমি আর কাউকে কিচ্ছু বলবো না, আর কারোর সাথে লাগবো না। কেন? অহংকার শেষ? হালুয়া টাইট? প্লিজ আমায় ছেড়ে দিন। সত্যি আমি কাউকে কিচ্ছু বলবো না আপনার ব্যাপারে, আর কাউকে কিছু বলবো না। ও মা, এত তাড়াতাড়ি ছেড়ে দেবো? কিছুক্ষণ খেলি তোকে নিয়ে, তারপর না হয়। খেলবে মানে? খেলা মানে বাঁচা মরার খেলা। কি? একটা খেলা, তুই জিতলে বেঁচে যাবি, হারলে মরবি। এবার আসা যাক কিং এর ব্যাপারে। কিং হলো একজন ভয়ঙ্কর মানুষ, যে মানুষ মারে, কিন্তু তাকে কেউ খুঁজে পায়নি আজ পর্যন্ত। যেখান থেকে তুলে নেয় সেখানেই ফেলে দেয়, আর কিং লিখে দেয় গায়ের ওপরে। কেউ এর ব্যাপারে জানে না। আর যাদের মারে তাদের একটা কি অনেকগুলো ক্রিমিনাল রেকর্ড রয়েছে। পুলিশরাও অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোনো ক্লু পায় না। আর যেহেতু ওদের আগে ক্রিমিনাল রেকর্ড ছিল, তাই বেশি মাথা ঘামায় না। কিন্তু তখন উপর থেকে অর্ডার আসে, তখন পুলিশদের মাথা খারাপ হয়ে যায়। একটা সিঙ্গেল ক্লুও পায় না এই কিংয়ের ব্যাপারে। তবুও চেষ্টা করেই যাচ্ছে এখনো, কিন্তু লাভ হচ্ছে না। কিন্তু এইটুকু বুঝতে পেরেছে যে এটা কোনো একজন ব্যক্তির কাজ না। নিন, দিলাম খুলে আবিরের দ্বিতীয় মুখোশ। এদিকে 2 ঘন্টা হয়ে গেল, এখনো এলো না। অথচ ওই দিন বলেছে যে কোথাও যাবে না, আসুক আজ, তারপর দেখাবো মজা। ধুর, একে একে ভালো লাগে যত সব। ওইদিকে আবির রবিনকে উড়াধুরা মারছে, তারপর ক্ষতস্থানে লবণ দিয়ে দেয়। চিৎকার করছে, জান বেরিয়ে আসছে, অসহ্য যন্ত্রণা, সহ্য হচ্ছে না। মনে হয় এবারই মরে যাবে। শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে, তাই রবিনের শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে। বেঁচে আছে সে, এটাই অনেক। জানিস, তোর এই চিৎকার আমার কলিজা ঠান্ডা করে দেয়। তোর এই কষ্ট দেখে আমি শান্তি পাই। একেবারে মেরে ফেলতেই তো পারো, এভাবে কষ্ট না দিয়ে। তোকে মেরে দিলে তো সব শেষ। তোকে বলেছি না, তিলে তিলে মারবো। আর তোর মরার সময়ও বেশি নেই, কাছে এসে গিয়েছে। আমি তো ওকে নিজের করতে চেয়েছিলাম, ওকে ভালোবাসি, তাই নিজের করতে ওর সাথে এমন করেছিলাম। তোকে হাড়ে হাড়ে চিনি। ওর বাপের টাকা আছে, আর দেখতে সুন্দর বলে ভালোবাসতি, সব জানি আমি। আমার সামনে নাটক বন্ধ কর। তোর মতো খচ্চর মানুষ আমি দেখিনি। ভাবছ ও কিভাবে জানলো? সব জানি, তোর 14 গোষ্ঠীর খবর আছে। বেশ অবাক হয় যে ও এত কিছু জানলো কি করে। কারণ হচ্ছে রবিনের কথা লিহার কাছে শোনার পরই আবির রবিনের পিছনে মানুষ লাগিয়ে দেয়, আর ওর খোঁজ খবর জানার জন্য। আবির কিন্তু সাধারণ মানুষ না, ওর অনেক পাওয়ার আছে, আর ধীরে ধীরে তার খোলাসা হবে। তোর এগুলো না জানলেও চলবে, তোর মতো নোংরা মস্তিষ্কের মানুষের কাছে তো এইসব বলবো। রবিন এবার আরো বেশি অবাক হয়। আমি মনের কথাও বলতে পারি। এবার চুপসে গেল কথা শুনে, বেরিয়ে গেল, আর বলল যে ওকে যেন কড়া শাস্তি দেয়। ঠিক আছে, আর শোন, ওই মেয়েটাকে টর্চার করতে থাক। ঠিক আছে, আধমরা অবস্থায় ফেলে আসবি। সব আমি সামলে নিব। আপনি ভাবিকে নিয়ে সময় দিন। হুম। ভাই, ভাবিকে টাইম দিন। ভাবি হয়তো স্বাভাবিক, কিন্তু এখনও ওই ট্রামা থেকে সেরে উঠতে পারিনি। আপনি টাইম দিন আর স্বাভাবিক করে তুলুন। ভাবি বড্ড ভালো। তা তো জানি, ওর মন যে একদম পবিত্র বাচ্চাদের মতো, কোনো কালো নেই। কিন্তু এই কুত্তার বাচ্চার জন্য শুধু শুধু একটা কলঙ্ক লাগলো। যদিও আমার ভালোবাসার কাছে সেই দাগ অতি তুচ্ছ, কিন্তু লোকগুলো তো ভালো না রে। সবাই তো ওকেই দোষবে, আর হয়তো ও নিজেকে দোষে। কিন্তু আমি জানি ও আমায় আমার থেকেও বেশি ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করেনি। তাই ভয় নেই, কখনো আমায় ছেড়ে যাবে না, আর আমি যেতে দেবো না। সেই দেরি না করে চলে যান, হয়তো ভাবি রাগ করছে। শুকনো একটা ঢোক গিল, কারণ ও বলেছিল ও যাবে না। আর এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে, আজ যা হবার হবে। আর ওর হাতের মার লাগবে নাকি? পিচ্ছি পিচ্ছি হাত, মনে মনে বলে একটা হাসি দিল। আচ্ছা যাচ্ছি, আজ কপালে শনি আছে রে। আমার কথাই হাসলো আমার কথা শুনে। তারপরে বাসায় গিয়ে, হইলে আমার বউটা রাগ করেছে বুঝি। আমি রুমে ঢুকে এই কথা বললাম। এমনিতেই রেগেছিলাম, এই কথা শুনে আরো রাগ বেড়ে গেল। বসেছিলাম, উঠে একটা ধাক্কা দিই, একটু পিছিয়ে গেল, হয়তো প্রস্তুত ছিল না তাই। ও তো হ্যাঁ, কি হলো? আপনি কি বলেছিলেন? হ্যাঁ, আবার এখন ঢং করা হচ্ছে? সরি ডিয়ার। রাখেন আপনার সরি। আমার এখন আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। রাগ উঠাবেন না, এমনি রেগে আছি। বেশি রাখলে আপনার মাথা ফাটিয়ে দিব। তুমি আমার মাথা ফাটাতে পারবে? তুমি না আমায় ভালোবাসো বলেই ঝাপটে ধরলো। ছাড়ুন তো, একদম ভালো হচ্ছে না কিন্তু। একদম ভালো হচ্ছে না কিন্তু, দেখি নজরে করো না। আপনি ছাড়বেন? একটুও না, বলেই ঘাড়ে গভীরভাবে চুমু দিতে লাগলো। আর টাইট করে ধরেছিল, তাই নড়তেও পারলাম না। এইভাবে গলায় ঠোঁটে কিস করলো উন্মাদের মতো।
আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, তাই ওর তালে তাল মিলিয়ে থাকি। অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে কপালে একটা গভীর চুমু দিয়ে দিল। কাজ ছিল গো, আর এখানে একটা কাজে আসছি, তাই কাজটা তো শেষ করতেই হয়, তাই না? প্লিজ আর আগ্রহ থেকো না। কিন্তু আমি কি করব? একা একা কি আর ভালো লাগে এমন অচেনা জায়গায়? আশেপাশে গিয়ে ঘুরবে, দেখবে ভালো লাগবে। ধুর, লোকে দেখো না কিভাবে তাকিয়ে থাকে, ভয় লাগে। আবির ব্যাপারটা বুঝতে পারলো আর বলে, ভয়ের কি আছে? সবাই তো রবিনের মতো না, আমার মতো অনেকে আছে, বুঝেছো? আর মন থেকে ওই ভয়টা বের করে দাও। আচ্ছা, এদিকে আসো, বসো এখানে। লিহাকে বিছানায় বসিয়ে দিয়ে ওর নিচে বসে ওর হাত ধরে বললাম, দেখো যা হয়েছে ভুলতে হবে তো, তাই না? এখানে ভয় পেলে চলবে কিভাবে বলো? তোমার এই ভয়টা মন থেকে বের করতে হবে। আর তুমি তো মাঝে মাঝে আমার ছোঁয়াতেও ভয় পেয়ে যাও, আবার মাঝে মাঝে আনকমফোর্টেবলও হয়ে যাও। এভাবে হলে কিভাবে হবে বলো? তোমাকে ঘুরতে হবে লোকজনের সাথে, মিশতে হবে, কথা বলতে হবে। আর এখানে তোমাকে কেউ চেনে না, কেউ তোমার অতীত সম্পর্কে জানে না, আর তারা কেউ তোমাদেরকে খারাপ নজরেও তাকায় না। তুমি নতুন তাই দেখে। তাহলে তো চিন্তা কিসের? তুমি নিজের ইচ্ছে মতো এখানে থাকতে পারো, কিন্তু হিজাব পরে বাইরে যাবে, ঠিক আছে? এভাবেই চলে যায় আমাদের কয়েকদিন। এই কয়েকদিনে আবির লিহার সাথেই ছিল, আর ওর চেষ্টা ছিল লিহাকে স্বাভাবিক করা যতটা সম্ভব। আর অন্যদিকে রবিনের বেহাল অবস্থা, প্রায় মরা, কথা বলতে পারে না। হয়তো আর 2-1 দিন বাঁচবে, বা আজই মারা যাবে, বলা মুশকিল। আর মেয়েটাকেও অনেক টর্চার করা হয়। ওর অবস্থা খারাপ দেখে আসিফ আবিরকে ফোন দিয়ে জানায় ওকে ছেড়ে দেয় যেখান থেকে উঠিয়েছিল সেখানে। আর মেয়েটা তো পুরাই পাগল পাগল অবস্থা, হয়তো পাগলই হয়ে গিয়েছে, হয়তো বিধাতা ওর শাস্তি এইভাবেই লিখেছিল। কথায় আছে না, অহংকারী পতনের মূল, তাই হলো মেয়েটার সাথে। আবির গেল রবিনের কাছে, আর গিয়েই হাতে একটা কোপ মারলো, আর সাথে সাথে রবিন চিৎকার দিয়ে দিল। আবির রবিনের হাতে একটা কোপ মারলো, আর সাথে সাথে হাত কেটে পড়ে গেল। আর রবিন চিৎকার করছে, এই হাত দিয়েই তো ছুঁয়েছিলি তাই না? দেখ, তোর হাতের উচিত শিক্ষা দিলাম। আর এই চোখ দিয়ে তো লিহাকে দেখলি তাই না? তোর এই চোখও রাখবো না বলেই চোখে চাকু ঢুকিয়ে দিয়েছে। আসিফ, এটাকে নিয়ে জঙ্গলে ফেলায়, যেন জানোয়াররা ওর শরীরটা ছিঁড়ে ছিঁড়ে খায়, তাহলেই আমি শান্তি পাবো। এটা ভেবে তোর উচিত শিক্ষা হয়েছে। ও এসেছে, ওর বডিটা নিয়ে জঙ্গলে ফেলে দেয়, যেন জন্তু জানোয়াররা খেয়ে ফেলে। এসছেন? তুমি ঘুমাওনি? না, এমনি শুয়েছিলাম। আচ্ছা, আমি তোকে ফ্রেশ হয়ে আসি। ওরা কিছুদিন আরও এখানে থাকলো, তারপর নিজের বাসায় চলে গেল। যে কয়দিন ছিল লিহার মা বাবাদের সাথেও 2-1বারের মতো কথা হয়েছিল, আর ওনারা কলও দেয়নি, কারণ ওনারা চেয়েছেন যেন লিহা আবিরের সাথে একটু সময় কাটাক। আমি চাচ্ছিলাম এই মেয়ে পাথারের সাথে যুক্ত না থাকতে। তোরা যারা আসিস সবাই সামলাবি, আমি এসব আর করতে যাচ্ছি না, আর আসিফও এসব করবে না। তাই ওদের উপর এখন সব দায়িত্ব, আর আমি যাদের সাথে কথা বলে নেবো এই ব্যাপারে। এখন সামলাতে হবে, কারণ আমি এখন এসব কাজ করবো না বলে উঠে গেলাম। আবির আর ফোনটা বের করেই চাচাকে ফোন দেয়। কিরে, এতদিন পর মনে পড়লো? জি, কেমন আছেন? তোদের ছাড়া কি আর ভালো থাকি বল? তো এসে থেকে যাও কয়েকদিন। যেতে তো চাই, কিন্তু এইদিকে কে সামলাবে, তাই যেতে পারি না। তো বৌমা কেমন আছে? আছে ভালোই। আচ্ছা, একটা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। কি, কিছু গন্ডগোল হয়েছে নাকি? না, তা তেমন কিছু না। আসলে আমি আর এই ধান্দাটা করতে পারবো না। এতদিন তো দেখলামই, এখন ছুটি যাচ্ছি। কি বলছিস? তুই ছাড়া তো এসব পুরো সামলাতে পারবে না। পারবে, কিন্তু আমি আর পারবো না এসব করতে। তুমি হয়তো বুঝতেই পারছো, এখন আমার সংসার আছে, কিছুদিন পর বাচ্চা হবে, ওরা কি পরিচয়ে বড় হবে, তাই ভাবছি এসব কাজ আর করবো না। ওকে, তোকে এতদিন বড় করেছি এই শোনার জন্য? এর মাসুল তো তোকে দিতেই হবে। আমাকে ধোকা, আমার খেয়ে পড়ে আমার পেটে লাথি দেওয়া, এটার খুব বড় মাসুল তোকে দিতে হবে। কি হয়েছে আপনার? এমন রাগী দেখাচ্ছে কেন? আবির এই কাজ করবে না বলে না করে দিয়েছে। তো কি হয়েছে? আর লোক নেই নাকি? লোক তো আছে, কিন্তু ওর মতো স্মার্ট আর পারফেক্ট লোক এই কাজের জন্য নেই। ও না থাকলে আমার ধানটা জলে যেত। এই মেয়ের জন্য তুই আমাকে না করলি? দেখ ওই মেয়ের কি হাল করি, তোকে এর উচিত শিক্ষা দেব। কুল, আপনি ভাববেন না, আমিও যাব আপনার সাথে, আমিও দেখব আপনার খেলা। তাহলে সব ঠিক করতে হবে তো। মাসুম হলো এখানকার হেড, যদিও বেশি বড় না, 27 কি 28 বয়স হবে, কিন্তু হেব্বি ভয়ঙ্কর একজন ব্যক্তি। কোনো মায়া দেওয়া বলে কিছুই নেই, আর যা চাইবে তার যে কোনো মূল্যে কেড়ে দেবে। এই দেশে একজন বিজনেসম্যান, আর সাথে মেয়ে পাচারেরও ধান্দা করে। মূলত ওর বাবাই আগে এইসব কাজ করতো, কিন্তু এখন ওই এইসব সামলায়। এবার তো জীবন শেষ করে দেব। এত বছর দেখে রাখলাম, তাও তুই এভাবে ধোকা দিতে পারলি? ওই 2 পয়সার মেয়ের জন্য সব ভুলে গেলি? আসছি তোর জীবনকে নরক বানাতে। আজ আমি চাচাকে ফোন করে বলে দিয়েছি যে আমি আর পাচারের কাজে যুক্ত থাকতে পারবো না। সত্যি? তবে কিছু বলেনি।
হয়তো আশা করেনি। হতে পারে। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আচ্ছা। এইদিকে চাচারা সব কাজ শেষ করে ফেলেছে, এখন শুধু অপেক্ষা দেশে ফেরার। 3 দিন পর ফ্লাইট। আমাকে কিছু জানায়নি, আর আমাকে সাহায্য করার সব প্ল্যান করবে, তাই 3 দিন পর যাবে। 3 দিন পর ডোরবেল বেজে উঠলো, আর গিয়ে লিহা দরজাটা খুলে দিল। 2 জন দাঁড়ালো, একজন বয়স্ক আর একজন ইয়াং। অবশ্য ছেলেটা বেশ স্টাইলিশ স্মার্টও বটে। কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থাকলো, তারপর বলল, জি, কে আপনারা? ঠিক চিনলাম না তো। আরে মা, আমি তো চাচা, মানে আবিরের চাচা। ও আচ্ছা, থাক থাক, বেঁচে থাক। কেমন আছেন আপনারা? বেশ ভালো। আপনার ছেলেও আছে, আবির তো কিছু বলেনি। আরে না, উনিই বস, ওনার সাথে কাজ করি। ও আসুন আসুন, ভেতরে আসুন আপনারা। হ্যাঁ, তো আবির কোথায়? আবির একটু বেরিয়েছে, কিসের যেন কাজ আছে। ও আচ্ছা। ওই তো আবির চলে এসছে। কি কাকা, আসবে যে একটু বলবেও না? আমি আনতে যেতাম। হ্যাঁ, বলে আসলেই তো পারতেন। তোদের সারপ্রাইজ দেবো বলে বলিনি। আচ্ছা আপনারা ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আরে মা, এখন কিছু খাবো না, একটু পর খাবো। ফ্রেশ হতে হতে একটু পরে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোর কথা কি আর ফেলতে পারি? বস চলুন। হ্যাঁ হ্যাঁ, চাচার কথায় উনি বাস্তবে ফিরলেন। ব্যাপারটা মোটেও ভালো লাগেনি আমার কাছে। রান্না করতে হবে, চল। হ্যাঁ ঠিক, ভুলেই তো গিয়েছিলাম। হ্যাঁ, তুমি ভুলে যাবে আর আমি মনে করিয়ে দেবো, জড়িয়ে ধরে। হাউ রোম্যান্টিক। হ্যাঁ, শুধু আমাকে ছোঁয়ার ধান্দা। হ্যাঁ, অনেক মোলায়েম তোমার শরীর, ধরে আরাম পাই। আর আমি আপনাকে ধরলে মনে হয় কোনো খাম্মাকে ধরে আছি। এত শক্ত কেন আপনার শরীর? কেন কেন? এই তো হয়তো এই যে আমার, আর তোমার শরীর এত নরম যে আমার শক্ত শরীরও তোমার শরীরের সাথে লাগলে আমার শরীরে নরম মনে হয়। এখন চলুন, রান্না করতে হবে। চলো, আমরা দুজন রান্না করছি। আর এইদিকে আবিরের বউটা সুন্দরী আছে বটে। তা ঠিক, তা না হলে আবিরকে বস করা কঠিন ছিল। তাহলে ওর রূপ দিয়েই ভুলিয়েছে আবিরকে। লিহার ঠোঁট দুটো ওর চোখে ভেসে উঠলো, গোলাপের পাপড়ির নাই দুটো ঠোঁট নড়ছে। সাথে সাথে ওর মনে শীতল হাওয়া বয়ে গেল, আর ও এখনো চোখ বন্ধ করে আছে আর লিহাকে কল্পনা করছে। ওর চোখ দুটো যেন একদম নিষ্পাপ, আর চেহারাতে একটা বাচ্চা বাচ্চা ছাপ আছে, যাকে বলে একদম কিউট আর বিউটিফুল। কি ভাবছেন বস? কি কিছু না। আচ্ছা, আপনি আগে ফ্রেশ হয়ে আসেন, আমি পরে করছি। ঠিক আছে। বলেই ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হওয়ার পর চাচা ঢুকলো, কিন্তু ওর এখানে থাকতে ভালো লাগছিল না। মন খোঁজাচ্ছে লিহাকে দেখতে, তাই এই খোঁজাখুঁজির সাথে আর পেরে উঠতে পারলো না, তাই সরাসরি নিজে চলে গেল। গিয়ে দেখলো রান্না করছে, আর ও নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়েছে। ও বেশ সিম্পল একটা আউটফিটে গেল, একটা টি শার্ট আর একটা প্যান্টে। বেশ লাগছিল ওকে দেখতে। তাই হোক, আমি একটা ক্রাশ খেয়েছি মাশরুমকে রূপে দেখে। মাশরুম একটু পর লিহাকে দেখছিল, যদিও ওরা কেউ খেয়াল করেনি, কারণ ওরা রান্না কম একে অপরের মধ্যে ছিল বেশি। আর আবিরটা বেশ জানাচ্ছে লিহাকে, তাই ঠিকমতো কাজও করতে পারছে না লিহা। লিহা চোখ রাঙাচ্ছে, তাও কাজ হচ্ছে না। যদিও মাসুম এগুলো খেয়াল করছিল না, শুধু লিহাকেই খেয়াল করছিল। কিছুক্ষণ পরে ওরা রান্না শেষ করে টেবিলে নিয়ে এসে দেখে চাচার বস আছে। আপনি এসে গিয়েছেন? কখন এলেন? বললেন না আমি খাবার দিয়ে দিতাম। এত দূর থেকে এসেছেন, নিশ্চয়ই খুব ক্ষুধা পেয়েছে, তাই না? না, আরে না, তেমন কিছুই না। আচ্ছা, আপনার নামই তো জানা হলো না। মাসুম আহমেদ। আর আপনার? ও আচ্ছা, আমার নাম লিহা আবির চৌধুরী। ও আচ্ছা, আমি আপনাকে খাবার দিয়ে দিই, আপনি খেয়ে নিন না হয়। চাচা এলে ওনাকে দিয়ে দিব। আরে না, একসাথেই খাবো, উনি আসুক। আমি এসে গেছি। ওনাদের খাবার দিলাম, তারপর ওইখানে দাঁড়িয়ে আছি। যদি কিছু লাগে তাহলে যেন দিতে পারি। আর আবিরও আমার পাশেই দাঁড়িয়েছে। হঠাৎই মাসুম বলে উঠল, শুনেছি তোমাকে নাকি আবির জোর করে বিয়ে করেছে। করেছি, আর এখনো জোরই করতে হয়। কথাটা ঠিক বুঝতে পারলাম না। কিছু না, আপনারা খান। কিছু নেবেন? হ্যাঁ, একটু মাংস দাও। হ্যাঁ দিচ্ছি। তুমি এত কষ্ট করতে যাবে কেন? আমি দিয়ে দিচ্ছি। কথা শুনে মুখটা ছোট করে ফেললো। তারপর ওদের খাওয়া শেষে আমরাও খেলাম, যদিও আমি খাইয়ে দিয়েছি। চট্টগ্রাম থেকে আসার পর প্রতিদিনই আবির খাইয়ে দিয়েছে রাতে। জানো, একটু এদিকে আসো তো। ইস, এগুলো কি ভাষা? কেন? বাংলা ভাষা। আপনি না বলুন কি হয়েছে। আমার বাবু চাই। বলছি না গিয়ে নিয়ে আসেন। না, আমার তোমার পেটের বাবু চাই। তো অপেক্ষা করুন, আল্লাহ যখন দেবেন তখনই হবে বাবু। ছোট উল্টে। কি হয়েছে? আপনার কি আমাকে জ্বালানো ছাড়া কোনো কাজ নেই? না,
তোমাকে রাগাতে অনেক ভালো লাগে আমার অনেক। তোমার ওই রাগি ফেস লাগে না, কি যে বলবো, অনেক টুপ করে খেয়ে ফেলে। ইস, চলে যেতে লাগবো অমনি হাত ধরে টান দিয়ে ওনার উপরে ফেলে দিল। চলো না একটু বাবু আনার জন্য যে কাজগুলো করতে হয় কাজগুলো করি। আমি ওনার এমন কথা শুনে লজ্জায় ওনার বুকে মুখ লুকালাম। ইস, কি লজ্জা। ধীরে ধীরে আপন করে নিতে থাকি। পরের দিন সকালে, এই শোনো, আজ আমি বাসায় আসবো না, সন্ধ্যার দিকে আসবো। চাচাদের দেখে রেখো, হ্যাঁ? পারবে তো সব সামলাতে? আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নিব। মাথায় একটা কিস দিয়ে বেরিয়ে গেল। আমি কিছু সাহায্য করতে পারি? আরে না, আপনি কেন শুধু শুধু কষ্ট করতে যাবেন? আপনি এ বাসার মেহমান, তাই আপনাকে দিয়ে কাজ করানো আমার ঠিক হবে না। আপনি বসুন গিয়ে। আরে কিচ্ছু হবে না, আর আমি তো নিজেই রিকোয়েস্ট করেছি। আর এমনিতে আমার একা একা বোর লাগছিল, তাই আপনার সাথে হেল্প করলে বোরও লাগতো না, আর কোথায় কোথায় কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন কি বলবো বুঝতে পারছি না। বিউটি কুইন ফেসে গেছে তো আমার কথার চালে, এবার দেখি কি করে কথা না বলো। আচ্ছা ঠিক আছে, যদিও মন সাই দিচ্ছিল না, তারপরেও হ্যাঁ বলতে হলো ওনার মন রাখতে। ব্যর্থ এসছে, যদি মনে কষ্ট দিই সেটা তো ঠিক হবে না, তাই না? তাই হ্যাঁ বলে দিলাম। ও সব কিছু এগিয়ে দিচ্ছে, কিন্তু আমার অনেক কাছে কাছে দেখে মাঝে মাঝে ওনার শরীরের সাথে আমার শরীর ঘেঁষা লাগছে। ব্যাপারটা আমার কাছে বিরক্তিকর লাগলেও কিছু বলতে পারছি না, কারণ উনি আমাদের বাসার গেস্ট, তাই কিছু বলতেও পারছি না আর সইতেও পারছি না। ও, তোমার শরীরে এই মিষ্টি ঘ্রাণ আমাকে পাগল করে তুলেছে। তোমার ওই নাকে বিন্দু বিন্দু ঘাম যেন তোমার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আর তোমার এই পাগলের ন্যায় পাপড়িগুলো উফ আমাকে দিশেহারা করে দিচ্ছে, সব কেমন এলোমেলো করে দিচ্ছে। কই, অনেক মেয়েতে দেখেছি, কিন্তু এমন অনুভূতি তো হয় না। বরং তাদের দেখলে আমি সহ্যই করতে পারতাম না। আমি তো বরাবরই মেয়েদেরকে ঘৃণা করে এসেছি, কিন্তু তোমাকে কেন জানি ঘৃণা করতে মন চায় না। মনে মনেই নিজের করে নিই। হ্যাঁ ঠিক, নিজের করে নেব আমি তোমায়। তুমি শুধু আমার হবে, না ওই আবিরের। কাল পর্যন্ত শিওর ছিল না লিহাকে নিয়ে, এমন কি একটু আগে পর্যন্ত না, কিন্তু প্রথম দেখাতে লিহাকে ওর ভালো লেগে যায়। কারণটা এখনো অজানা, কিন্তু এখন আর কিছু জানতে চায় না। শুধু জানে তার লিহাকে চাই, মানে চাই। এক রাতের জন্য না, সারা জীবনের জন্য। কিন্তু পথের কাঁটাটা ওই আবির না, ওকে একটা সলিড প্ল্যান বানাতে হবে। এসব ভাবছে লিহা দিকে তাকিয়ে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? না, তোমাকে দেখছি আর ভাবছি আবিরের ভাগ্য আছে বলতে হবে, তা না হলে ওর মধ্যে একটা ছেলে তোমার মতো বউ পেয়েছে। আপনি হয়তো ভুল করছেন, যা আমার ক্ষেত্র থেকে প্রযোজ্য, কারণ আবিরের মতো এত ভালো আর কেয়ারিং স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি আমি অনেক ভাগ্যবতী। কথা শুনে ওর রাগ উঠে গেল, কিন্তু রাগটা প্রকাশ হওয়ার আগে নিজের মধ্যে ধমিয়ে নেয়। রান্না তো শেষ, আর দুপুরও প্রায় হয়ে গিয়েছে, আপনি ফ্রেশ হয়ে নিন। এসব ওই চাচা দেখছিল আর মনে মনে একটা শয়তানি হাসি দেয়। হয়তো আবির আর লিহার সংসারে আগুন লাগানোর পথ খুঁজে পেয়েছে। খেয়ে দিয়ে ঘুমিয়ে আছি, এমন সময় কেউ রুমে আছে বলে মনে হচ্ছে। আর বিকেলের ঘুম এতটাও গভীর হয় না, আর কেউ কথা বললে আসা যাওয়া করলে টের পাওয়া যায়। আমিও তাই পাচ্ছি, আর এটাও অনুভব করতে পারছি যে কেউ আমার দিকেই তাকিয়ে আছে, আর ব্যক্তিটা খুব কাছে। কি আজব, চোখ খুলে কাউকে দেখতে পেলাম না। তাহলে কি মনের ভুল ছিল? প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু আবির এখনো আসেনি। আজকের দিনটা ওর মোটেও ভালো কাটেনি। আবিরকে ছাড়া কেমন সব সুন্দর সুন্দর লাগছে। আমি আবার বেশ বুঝতে পারছি যে আমি আবির নামের ব্যক্তিটাকে কতটা আসক্ত। যেমন ওকে ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই, সব কিছু যেন ওনাকে ঘিরেই। 8টা বাজে, এখনও আসছে না। আমি বিকালের পর থেকে রুম থেকে বের হইনি, কারণ মাসরুমের আচরণ আমার মোটেও ঠিক লাগছে না, তাই বের হইনি। আর রুমে বসে বসে আবিরের আসার অপেক্ষা করছিলাম, কখন আসবে ও। আমার যে একা থাকতে একদমই ভালো লাগছে না। আর কিছুক্ষণ পরেই আবির আসলো। এত দেরি হলো কেন? সরি জান, নতুন জব তো তাই দেরি হয়ে গিয়েছে। কি, আপনি নতুন জব পেয়েছেন আর আমাকে একবারও জানার প্রয়োজন বোধ করলেন না? এমনিই বলেনি, এখন খুব ক্লান্ত, আমি ফ্রেশ হয়ে আসছি, এসে খাবো আর তারপর একটু রেস্ট নেব। মন খারাপ করে নিচে চলে গেলাম। কি হয়েছে, মন খারাপ কেন? আবির কিছু বলেছে? কিছু বললাম না, কারণ ওনার আমাদের স্বামী স্ত্রী ব্যাপারে কেন নাক গলাতে হবে। আর ভাত নিয়ে গিয়ে আবিরকে খাইয়ে দিই, আর আবির আমাকে দেখছে। আমি কিছু বলছি না, কারণ উনি ওনার জবের ব্যাপারটা আমাকে বললো না কেন। ও কিছু বলছে না, তাই আমি খাওয়া শেষে প্লেট নিয়ে নিজে চলে এলাম। তাহলে কি চাচা ওদের সংসার ফাটল ধরাতে সক্ষম হয়েছে? এখন কি হবে? আবির আর লিহার সম্পর্ক কি আর টিকবে না? ঘরে ঢুকতেই আবির এক টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে আর ঠোঁট দিয়ে কিস করতে থাকে উন্মাদের মতো। লিহা তো পুরাই বলদ হয়ে গেল, কি হলো? আর এদিকে আবির কিস করতেই থাকে। অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে গলার দিকে অগ্রসর হতে থাকে। কিসগুলো খুব গভীরভাবে দেয়, কারণ লিহাও আর নিজেকে ধরে রাখতে পারেনি।
আবার তাই সে আবিরের সাথে তাল মেলাতে থাকে। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে কোলে নিয়ে বিছানায় যায়। বাকিটুকু তো ইতিহাস। পরের দিন সকালে আবিরের বুকে শুয়ে আছি, অনেক সুরক্ষিত একটা স্থান, যেখানে নেই কোনো ভয়, নেই কোনো দুঃখ, আছে শুধু শান্তি আর ভালোবাসা। এই জান, অনেক বেলা হলো, কত ঘুমো, উঠো, চাচারা আছে তো, রান্না করতে হবে না? এ কথা শুনতেই ধরপড়িয়ে উঠি। এতক্ষণ তো আবেগে টইটুম্বুর ছিলাম, এখন বাস্তবে ফিরি। হ্যাঁ, ঠিকই তো। এখন উঠো, আমাকেও কাজে যেতে হবে। যাবেন না? যেতে তো হবেই, এটা তো চাচা ধান্দার মতো না, তাই তো যেতে হবে নাকি? না, আপনি ছাড়া ভালো লাগে না। আমার কি ভালো লাগে বলো? অনেকে জড়িয়ে ধরে আদরে গলায় বলি, আপনি ছাড়া যে কিছুই ভালো লাগে না, সবই যেন কালো কালো লাগে। আমি তো থর এমন ছন্দ শুনে কি হলো, অনেক রোমান্টিক মোডে আছে দেখছি। কালকে ডোজ কি এখনো যায়নি? তখনই রুমের পাশ দিয়েই মাসুম যেতে লাগলো। ওদের কথা শুনে দাঁড়িয়ে যায় আর সব শুনতে থাকে। ইস, কি যে বলেন না, আপনি যে কেমন। আমি এমনই, নির্লজ্জ। আচ্ছা, দেখে এখন সারুন। আগে দাও একটা। এই বাসি মুখে তো কি গালেই দাও, ফ্রেশ হয়ে না হয় লিপে দিও। একটা কিস দিলাম। তখনই মাসুম রেগে মেগে ওইখান থেকে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম রান্না করতে। আমি আর আবির মিলেই রান্না করি। আবির তো আমাকে জ্বালিয়ে মারে সারাদিন, আর রান্না করার সময়ও এসে ফু দেয়, পেটে স্লাইড করে। কিছু বলবেন? আসলে চাচা ডেকেছিল, আমার এভাবে আসা ঠিক হয়নি, আর আসলে নক করে আসতে হতো। সত্যি আমি দুঃখিত। পরবর্তীতে খেয়াল রাখবেন, আর এমন ভুল যেন না হয়। দুঃখিত এমন আচরণের জন্য। মুখে তো বললো, কিন্তু মনে হচ্ছে অন্য কিছুই চলছে। ইস, কবে যে নিজের করে পাবো, কিন্তু এর আগে আবিরকে সরাতে হবে। এর জন্য আবিরের মনে ঘৃণা তৈরি করতে হবে। হ্যাঁ, কাল থেকে তো সংসারে আগুন লাগানো মিশন শুরু, তা নাহলে যে তোমাকে পাওয়া হবে না। বেবি রেডি থেকো কালকে ধামাকার জন্য। এসব ভেবে বাঁকা হেসে চলে যায়। এই লোকটা একটু সুবিধার মনে হচ্ছে না, আবিরকে বলতে হবে। তারপর শাড়ি ঠিক করে নিচে এলাম। কই ছিলি মা? এই তো গোসল দিচ্ছিলাম। আপনারা বসুন, আমি চা করে নিয়ে আসছি। আরে লাগবে না। বেশিক্ষণ লাগবে না, আপনারা বসুন। তারপর চা করে নিয়ে এলাম। তারপর বসে বসে গল্প করলাম আর চা খেলাম। তো আপনার ব্যাপারে তো কিছুই জানা হলো না। আমার ব্যাপারে আর কি জানার আছে? একটাই তো পরিচয়, যে আমি আবিরের স্ত্রী। এই কথা শুনে সাথে সাথে চোখ মুখ শক্ত হয়ে গেল রাগে। নিজেকে কোনো মতে শান্ত রেখে, মানে আপনার ব্যাপারে? আপনার বাসায় কে কে আছে, আর আপনার পছন্দ অপছন্দ? যদিও ইচ্ছে ছিল না বলতে, তবুও বলতে হয়েছে। ওই যে ভদ্রতার খাতিরে। বাসায় মা বাবা আর আমি একমাত্র মেয়ে তাদের। ভালো লাগে প্রকৃতি, ভালো লাগে না অন্যায়কারীদের। তার মানে তুমি বেশ শান্ত আর চুপচাপ স্বভাবের, যদিও প্রথম থেকে বুঝেছিলাম। আর আমিও বাবার একমাত্র সন্তান, আর ভালো লাগে ট্রাভেলিং, আরও অনেক কিছু ভালো লাগে। ভালো না লাগে এইটা বলা যাবে না। বিরক্ত লাগছে, কখন আবির আসবে সেটা ভাবছি। একা ভালো লাগছে না। আর এই মাসুমটাও তো নেই। আজ আসুক, তারপর সব বলবো এর ব্যাপারে। কি ভাবছেন, আমাকে নিয়ে ভাবছেন? পেছনে তাকিয়ে দেখে আবির, আর অমনি সব বিরক্তি গায়েব। তাড়াতাড়ি ওনার থেকে ব্লেজারটা নিয়ে উপরে এলাম, সাথে উনিও এলেন। একটু আচ্ছা, আগে ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আজ তো অনেক লেট করে এলেন। হ্যাঁ গো, অনেক কাজ ছিল, কি করবো বলো, একটু তো ম্যানেজ করতেই হবে, তাই না? আচ্ছা, আমার বাবার কোম্পানিতেই তো ঢুকতে পারেন, আর উনি না থাকলে তো আপনাকেই সামলাতে হবে। আমি কেন, তুমি সামলাবে। আর আমি একটা নিজের পরিচয় করতে চাই, যেন আমাদের সন্তান আমাদের নিয়ে গল্প করতে পারে। এই জব করবো কিছুদিন, তারপর নিজেই কোম্পানি দেবো। কিছু টাকা কম আছে, তাই এই জবটা নেওয়া। ওনার কথায় কি বলবো বুঝতে পারছি না, যত দেখি তত অবাক হই। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। রাতে খাবার শেষে গিয়ে সব থালাবাটি ধুচ্ছি আমি আর আবির, আর হঠাৎই চোখে খোলাটে দেখছি, আর হঠাৎই সব অন্ধকার। এমন দেখে তাড়াতাড়ি ধরে ফেলে আবির, আর লিহা বলে চিৎকার দেয়। লিহার এই অবস্থা দেখে তো আবিরের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কি করবে বুঝে উঠতে পারছে না। শুধু বলছে, কি হয়েছে, ওঠো না, ওঠো না, যান দেখো, আমাকে তো খুব ভয় করছে, এইসব বলছে পাগলের মতো। আসলেও আপনকারও কিছু হলেই নিজেকে ঠিক রাখা দায় হয়ে পড়ে। আলিয়া তো আবিরের জান। এতক্ষণে চাচা ও মাসুম এসে পড়ে। মাসুম একটু ভয় পেয়ে যায় লিহার এমন দেখে, তাই কাছে গিয়ে আবিরকে শান্ত করার চেষ্টা করে। মাসুমের দেখা দেখি চাচাও। শান্ত হন, আগে ডাক্তারকে ফোন করুন। হ্যাঁ, মাসুম ঠিক বলেছে, তুই ডাক্তারকে ফোন দে। এসব কথা কিছু জানা ওর মাথায় পৌঁছাচ্ছে না।
তাই ও হঠাৎই লিহাকে কোলে উঠিয়ে জোরে জোরে হাঁটতে শুরু করে বাইরের দিকে। হয়তো মনে করেছে দেরি করা যাবে না, তাই এই কাজ করছে। হসপিটালে নার্স, নার্স, ডক্টর, ডক্টর, কোথায় সব? আবিরের এমন চিল্লাচিল্লিতেই সবাই এসে হাজির হয়। ওকে দেখুন না, দেখুন না কি হয়েছে, হঠাৎই অজ্ঞান হয়ে গিয়েছে, কিছু বলছে না, দেখুন না। ও গলার স্বরে ভয়টা স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি হাইপার হবেন না, শান্ত হন। আপনি ওকে তাড়াতাড়ি চেক আপ করুন না। আর হ্যাঁ, মহিলা ডাক্তার যেন ওকে দেখে। চিন্তা করবেন না। বলে ওকে একটা হসপিটালের রুমে নিয়ে শুইয়ে দেয়। তারপর বেরিয়ে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকে। খুব ভয় করছে ওর, বুঝতে পারছে না যে কি করবে। অনেক চিন্তিত সে। এই ভাবতে ভাবতে আসিফকে কল দেয়। হ্যালো বস। তুই একটু হসপিটালে আসতে পারবি? আমি লোকেশন সেন্ড করছি তোকে। কেন, কি হয়েছে বস? আপনার কথা আমার কেমন যেন লাগছে। তোর ভাবি হঠাৎই অজ্ঞান হয়ে গেছে রে। আরে বস, এটা তো বলতে কেউ বলতে পারলাম না। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি আসছি, একটু সময় লাগবে, কারণ আমি একটু দূরে আছি। তুই আয়, আমার খুব চিন্তা হচ্ছে ওর জন্য। আরে এত টেনশন করেন না তো, বললাম তো সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আসছি। আমি আসছি। ও রাগ হচ্ছে, ও এতটা টেনশনে আছে, তার উপর আসিফ এই বিষয়টাকে এতটা লাইটলি নিচ্ছে। আরে এখন যত টেনশন হচ্ছে, এরপর তত খুশি হবেন সে কাঙ্ক্ষিত সংবাদটা শুনে। কারণ এখন বললে আপনি ততটা খুশি হবেন না, যতটা না ডক্টরের মুখ থেকে শুনবেন। তাই সত্যিটা বলিনি, আর আমি সবসময় খুশি দেখতে চাই ভাই। ইস, কতক্ষণ লাগবে? ওর এক একটা মুহূর্ত 1 বছরের সময় মনে হচ্ছে যেন। আর এদিকে আসিফ এসে হাজির মিষ্টি নিয়ে অপেক্ষায় আছে কখন আবির এই কথাটা শুনবে আর খুশিতে আত্মরা হয়ে যাবে। আর ঠিক তখনই খুশিটা বাড়াতে ওই মিষ্টি নিয়ে যাবে ওর কাছে। কিছুক্ষণ পরে ডক্টর বের হলো। ডক্টর, ডক্টর সব ঠিক আছে তো? চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আর আমি কিছু টেস্ট করেছি, সেটা আমার কেবিনে আছে। আপনি আসুন আমার সাথে। ও আচ্ছা, দেখো অনেক হালকা লাগছে নিজেকে। রিপোর্টগুলো দেখছো? এত হাইপার হওয়ার কি ছিল? আর হ্যাঁ, আপনি বাবা হতে চলেছেন। 2 সেকেন্ডের জন্য থমকে যাই। কি বলো ডাক্তার? কি? হ্যাঁ, আপনি বাবা হতে চলেছেন। শুভকামনা আপনাদের জন্য। কি বলবো আমি তো ভেবেই পাচ্ছি না। আমি কি ঠিক শুনলাম যে আমি বাবা হতে যাচ্ছি? কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। সত্যি কি আমি বাবা হতে চলেছি? ভেবেই চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। ঠিক তখনই আসিফ আসলো। কংগ্রাচুলেশন বস, এই বলে আসিফ আমাকে সম্বোধন করলো। তুই? তখনই টুক করে মিষ্টিটা ঢুকিয়ে দিল আবিরের মুখে। তুই জানতি? তো কি, আর কথা না, ভাবির কাছে চলুন। চল। আজ আবির খুব খুশি, হয়তো বাবা হওয়ার খুশি, যে খুশি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভাবিকে মিষ্টি মুখ করান। হাঁ করলো, আর আমি মুখে ঢুকিয়ে দিলাম। আর লিহা চোখ দিয়ে আসিফকে দেখিয়ে দিল। আর একটা মিষ্টি নিয়ে আসিফের মুখে পুরে দিলাম। এবার আসছি আমি, আপনারা থাকুন। আসিফ যেতে লিহার মাথায় কিস করলো, আবির আর হাত ধরে হাতে কিস করলো। আজ আমি খুব খুশি, তো বলে বোঝানো যাবে না। থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য, আর আমার লাইফটাকে এত সুন্দর করার জন্য, আর আমাকে পৃথিবীর সব থেকে বেশি খুশি দেওয়ার জন্য। ও ভাবছে লিয়ার এমন কেন হলো, নাকি ও প্রেগনেন্ট? না, তা না হলে তো সমস্যা। না, এটা যেন না হয়। আর কিছু ভাবতে পারছে না। আচ্ছা, হলেও কি লিহাকেও নিজের করে পাওয়ার চেষ্টা করবে নাকি ছেড়ে দেবে, এইসব ভাবছে। না, ও তো প্রেগনেন্ট হতে পারে না, না কিছুতেই না। কিন্তু যদি ওর ভয়টা সত্যি হয়, তখনই বেল বাজলো। খুলে দিতেই আবির আর লিহা এলো। আর আসিফ ওর হাতে মিষ্টির প্যাকেট অনেকগুলো। সবাই কই, একটা খুশির খবর আছে। লিয়া মা হতে চলেছে, আর আবির বাবা। কথাগুলো তীরের মতো গিয়ে বুকে লাগলো। ওর সব আশা ভেঙে গেল। মাসুম এই কথা শুনে রেগে মেগে উপরে রুমে চলে যায়। আর সবাই এত আনন্দিত ছিল যে মাসুম উপরে চলে গিয়েছে তা কেউ খেয়ালই করেনি। এদিকে আবির তো লিহার সেই যত নিচ্ছে, কোথাও একটু যেতে দিচ্ছে না। যেখানে যাচ্ছে আবিরও সেখানেই যাচ্ছে। এখন থেকে আবির রান্না বান্না করে, তারপর আসিফ তারপর অফিসে যায়। আর দুপুরে আসিফ খাবার নিয়ে আসে। রাতে আবির। মোট কথা হলো লিহাকে এখন রেস্টে থাকতে হবে, কোনো কাজই করানো যাবে না। এটা আবিরের কথা। এভাবেই ওদের দিন যাচ্ছিল এই খুশির খবরে। মাসুমের কথা যে আবিরকে বলবে তা ভুলেই যায়। ওই মাসুমের কথাও মাথা থেকে বের হয়ে যায়। আর মাসুমও কিছু দিন থেকে ওর থেকে দূরে থাকে। ওইদিকে লিয়া পাখি আর কোথা দূরে থাকবে? এবার তো আবিরের সত্য তোমাকে জানতেই হবে। তারপর আরও কিছু বানিয়ে বলবো ওর নামে। এরপর তোমার মনে ওর জন্য বীজ তৈরি হবে, যা তৈরি করব আমি, আর তারপর আমার করে নেব। প্রথমত বীজ ডালতেই হবে,
আসলে এটা কি ঠিক হবে? কারণ ও তো মা হতে চলেছে, হয়তো তবুও মেনে নেবে। আবিরকে ভাগ্য মনে করে ওর মতো সহজ সরল মেয়েরা তো তাই করবে। না না, এটা করা যাবে না, অন্য প্ল্যান করতে হবে, মাস্টার প্ল্যান। এসব ওর সাথে করা যাবে না। কি করবে ভাবছে, কি করা যায় এসব ভাবছে। লিহাকে দেখার আগ্রহ জাগালো মনে, তাই সে একবার রুকে দিল লিহার রুমে। কেবল গোসল করে এসেছে, খুবই স্নিগ্ধ লাগছে, শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে, ফর্সা শরীর উপর থেকে হালকা ভেজা, কেমন যেন ঘোর লাগানো অনুভূতি। ঘোরের মধ্যে চলে যাচ্ছে মাসুম, সে এক পা করে লিহা দিকে অগ্রসর হচ্ছে। তখন লিহা মাথায় চিরুনি করছিল, ও গিয়ে লিহার চুলে মুখ গুজে দেয় আর শাড়ির আঁচলে নিচ দিয়ে ওর পেট জড়িয়ে ধরে, কারণ ও পিছন দিক দিয়ে চেপে ধরেছে। এরকম ঘটনায় পুরো থ হয়ে শরীরটা থরথর করে কাঁপছে ভয়, কিছু বলতে পারছে না। এক অজানা ভয় ওকে আষ্ট্রে পিষ্টে জড়িয়ে ধরে আছে, কিছু বলার শক্তিও হারিয়ে ফেলেছে সে। আর এটা হওয়ার কারণ হলো সে এখন আগে সে ট্রমা থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি, যদিও অনেকটা সেরে উঠেছিল, কিন্তু এইসব জিনিস থেকে এত তাড়াতাড়ি সেরে ওঠা যায় না, তাই কিছু বলতে পারছে না। ওইদিকে মাসুম লিহার ঘাড়ে গভীরভাবে কিস করতে থাকে। গভীরভাবে কিস করার কিছুক্ষণ পর লিহা নিজেকে অনেকটা শান্ত করে আর ঘুরে মাসুমকে জোরে ঠাস করে একটা চড় মারে, শরীরের সমস্ত শক্তি দিয়ে। ঠিক তখন মাসুমেরও হুঁশ ফিরে যে ও কি করতে চলেছিল। চড়টা খেয়ে অগ্নির দৃষ্টিতে লিহার দিকে তাকায়। তোমার এত বড় সাহস, আমায় চড় মারো? এর শাস্তি পেতেই হবে, তোমাকে আমার হতেই হবে। তুমি শুধু আমার, শুধু আমার। ওই আবিরকে আমি জানে মেরে দেব, তারপর তোমাকে নিয়ে চলে যাব আমার সাথে। কখনোই পারবেন না, আবিরের থেকে আমাকে আলাদা করা এত সহজ না। তাই নাকি? দেখা যাক। আর অনেক সুন্দর লাগছে, তাই নিজেকে আর ধরে রাখতে পারিনি। লিহা আর আবিরকে আলাদা করবে এমন কেউ আজ পর্যন্ত এই পৃথিবীতে জন্ম নেয়নি। মৃত্যু ছাড়া কেউই আমাদের আলাদা করতে পারবে না। মৃত্যু ছাড়াও আলাদা করতে পারে, সেটা হলো মাসুম। এসব কি হচ্ছে? না না না, এসব কিছু হতে পারে না। আমি আজই আবিরকে সব বলে দিব। আর না, এবার বলতেই হবে আবিরকে। লিহা, টে মারতে হবে না, ওকে আমি আমার সাথে নিয়ে যাব। কিন্তু ও তো বিবাহিত, অপর থেকে বাচ্চা পেটে, এমন একটা মেয়েকে। ও কি তা আমার থেকে আপনি জানেন না। আর আজ বা কালই নিয়ে যাব। আমি এতদিনের ওর পাসপোর্ট ভিসা সব রেডি করে রেখেছি, এখন টিকিট কাটলেই হবে। আর আমি সব ব্যবস্থা করে রেখেছি, নো চেকিং। আমরা ওকে আবার সেই নিয়ে যেতে পারবো। আপনি যা বলেন। কারণও জানে মাসুম কেমন ভয়ঙ্কর, তাই চুপ থাকাই শ্রেয়। আর এদিকে মাসুম সব প্ল্যান করেই ফেলেছে, আরও জানতো যে লিহা এসব কিছুই বলে দেবে, তাই সেইভাবেই সব প্ল্যান করেছে। রাত্রিবেলায় আবির আসার পরে ফ্রেশ হতে যায়, তারপর খেতে আসে। লিহাও স্বাভাবিকভাবেই খাবার দেয়। খাওয়া শেষে দুজনেই রুমে চলে আসে। জান, কাল বলো, এখন অনেক ক্লান্ত গো, আমি আর কথা বাড়ালাম না। সকালে সব খুলে বলে লিহা আবিরকে। আর আবির তো রেগে ফায়ার, একটা না একটা ঝামেলা এসেই জোটে। ও রেগে মেগে ওদের রুমে যায়। আবির রেগে মেগে মাসুমের ঘরে যায়, গিয়ে অবাক হয়ে যায় যে পুরো রুম অন্ধকার। আর তখনই ওর মাথায় কেউ আঘাত করে আর মাটিতে লুটিয়ে পড়ে আবির। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস ভারী হয়ে যায়, তারপর চোখ বন্ধ করে ফেলে আর লাইট জ্বলে ওঠে। অবশেষে তুমি আমার হবে। এতদিন এই দিনের অপেক্ষায় ছিলাম। ভালোবাসি লিহা পাখি। এই ফকিরের নাম নেবে না একদম, আমার সামনে তো নাই। ওকে সহ্য করতে পারি না, ওকে দেখলেই মাথায় রক্ত উঠে যায়। আমি কোথায় এখন? আর উনি কোথায়? উনি ঠিক আছে তো? কিছু হয়নি তো? চুপ, একদম চুপ। এখানে তোকে ওর কথা শোনার জন্য নিয়ে আসেনি, এখানে তোকে আমি আমার জন্য তোকে নিয়ে এসেছি। মানে কি করতে চাইছেন আপনি? আপনি জানেন যে আমি গর্ভবতী, তাহলে কেন নিয়ে এলেন এখানে? আমার করতে, আর আমার কোনো অসুবিধা নেই আবিরের বাচ্চা রাখতে। ও আমার পরিচয় বড় হবে। ছি, কি জঘন্য আপনি আর আপনার চিন্তাধারা। এই জঘন্য মানুষটাকেই তোমাকে সহ্য করতে হবে আর আপন করে নিতে হবে। কখনোই না, এর থেকে মরে যাওয়া শ্রেয়। মরতে তো দেব না, দিন রাত 24 ঘন্টা আমার নজর থাকবে, যেন পালাতে বা নিজের ক্ষতি না করতে পারো। আপনাকে আবির ছাড়বে না।
আগে নিজে তো বাঁচুক, তারপর না হয় আমার কথা আসবে। ও এখনো বুঝতে পারছে না যে কি হচ্ছে ওর সাথে, কেন হচ্ছে, আর মাসুমি বা কি চায়। সব কেমন যেন উল্টো পাল্টা লাগছে। কালই কত খুশি ছিল, আজকে আবার কি হয়ে গেল? ওর জীবনে কি সুখ বলতে কিছুই নেই? কিছু তো চাইনি ও, শুধু আবিরকে নিয়ে একটু বাঁচতে চেয়েছিল নিজের মতো করে, যেখানে শুধু আবির আর চলে ছোট্ট সংসার। এসব ভাবতেই চোখ দিয়ে জল বেরিয়ে এলো। পরক্ষণে আবার আবিরের কথা মনে পড়ে গেল। ও কি ঠিক আছে? কিছু হয়নি তো? এসব ভাবতেই কান্নার বেগ আরও বেড়ে গেল। কি করবে ও? আর আবিরে যদি কিছু হয়ে যায়? না, আর নিতে পারছে না। এসব ভাবতে ভাবতে আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। অপরদিকে আবির পড়ে আছে ফ্লোরে, রক্তে ভেসে আছে কিছু জায়গা, এখনও জ্ঞান ফেরেনি। আসিফ আসছে ওদের জন্য খাবার নিয়ে, কারণ লিহার এখন সম্পূর্ণ রেস্টে থাকা দরকার। আর আবিরের আজ ছুটির দিন ছিল, তাই ওকে আগে বলে রেখে এসেছিল খাবার নিয়ে আসতে। ও এসে অনেক ডাকলো, কিন্তু কোনো কাজ হলো না, কোনো সাড়া পেল না। ওর একটু খটকা লাগে। তারপর আবিরের রুমে যাই, কিচ্ছু পায় না। সব ঘর চেক করতে গেলে আবিরকে পাই, কিন্তু এই অবস্থায় পাবে ভাবেনি। ও তাড়াতাড়ি করে আবিরকে উঠিয়ে ক্ষতস্থানটা কাপড় দিয়ে বেঁধে দেয়, তারপর নিয়েই গাড়িতে বসায়, তারপর হসপিটালে নিয়ে যায়। আমি দুপুরের দিকে যাই খাবার দিতে। এখন প্রায় বিকেল, এখনো জ্ঞান ফেরেনি আবিরের। জানে না ও কি করবে। বড্ড অসহায় লাগছে। আর ভাবি বা কোথায় চলে গেল? আর চাচারাও তো নেই। তার মানে চাচার বসের অবস্থা করে ভাবিকে তুলে নিয়েছে। কিন্তু কেন? অনেক ভাবার পর সব ক্লিয়ার হলো ওর। তার মানে আবির বসে ধান্দা থেকে চলে এসেছে বলে এই প্ল্যান। এর জন্যই তো বলি, হঠাৎ উনি কেন এলেন? তার মানে সব প্ল্যান করে এসেছিল। মানে বসে ধান্দা থেকে চলে আসাই এই চাল চালে চাচা। আর যেহেতু ভাবির জন্য এটা করেছে, তাই ভাবিকে নিয়ে চলে গেছে। ও না, ভাবি ঠিক আছে তো? ভাবিকে কিছু করে ফেলেনি তো? আল্লাহ আল্লাহ, তুমি কি ওদের একটু শান্তিতে থাকতে দেবে না? কদিন আগেও সে একই ঘটনা। উফ, কি করব? ভাইয়ের তো জ্ঞান ফিরল না। কখন সুস্থ হবে ভাই? আর কখনই বা জ্ঞান ফিরবে? আর ওদিকে ভাবি কি অবস্থায় আছে কে জানে। আল্লাহ, তুমি ভাবিকে সুস্থ করো, কারণ উনি যে মা হতে চলেছেন। 2 দিন হলো আবিরের জ্ঞান ফেরেনি এখনো। আসিফ তো চিন্তার শেষ, কি করবে বুঝতে পারছে না। এদিকে আবির, ওইদিকে লিহা। খাবো না, খাবো না, খাবো না। কি করবেন? হ্যাঁ, মেরে ফেলবেন? মারুন, মারুন। দেখ, ভালো মতো বলছি, খেয়ে নাও। না না না। ঠিক আছে, বুঝেছি। গিল না হলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এতদিন হয়তো নিজেকে শেষ করে দিত, পারেনি আবিরের জন্য আর তাদের সন্তানের জন্য। এখন শুয়ে পড়। আপনি কখনোই আমাকে পাবেন না। এর আগেই আবির আমাকে নিয়ে চলে যাবে। আর আবির আর লিহাকে আলাদা করা এত সহজ ব্যাপার না। একবার আসুক, তারপর আপনাকে শাস্তি দেবে। আর জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। সে দেখা যাবে। কেন? আবিরের সাথে তো জোর করে তো ভালোবাসা হয়েছে, তাহলে আমার ক্ষেত্রে কেন হবে না? ঠিকই হবে, আর হতে বাধ্য। আবিরের জন্য বড্ড কষ্ট হচ্ছে। কেমন আছে? আচ্ছা, উনি কি এখন আমাকে পাগলের মতো খুঁজে চলেছে, নাকি ভেঙে পড়েছে? না না, তোমাকে ভেঙে পড়লে চলবে না। তোমাকে যে আমাকে এখান থেকে উদ্ধার করতে হবে, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। অন্যদিকে আবির আজ 3 দিন পর জ্ঞান ফিরেছে। লেয়াকে খুঁজে চলেছে পাগলের মতো। শরীর এখন দুর্বল। তবুও ভাই, একটা কথা বলি, আপনি একদিন রেস্ট নিন, আর একদিন সব প্ল্যান করি কিভাবে কি করব। কাল না হয়ে যাব। ঠিক বলেছিস, কিং হয়ে যাব, আবির না। আর এখানে সবাইকে বল রেডি থাকতে, আর 2 জনকে কাজে লাগিয়ে দে, যেন সব ইনফরমেশন কাল সকালেই পেয়ে যায়। আর কাল রাতে যাব, ওকে তো আমি শেষ করেই ফেলবো। আমার কলিজায় হাত দেওয়া, ওর এত বড় সাহস, ওপর থেকে একে তুলে নিয়ে যাওয়া। ও আবির লিহাকে হয়, কিংয়ের কুইনকে তুলে নিয়ে গিয়েছে। ও যে কি হাল করবো ও কখনো কল্পনাও করতে পারবে না। ওর দিকে যে চোখ তুলে তাকায়, চোখ আমি তুলে নিই। আর ও তো সব সীমা অতিক্রম করে ফেলেছে। ওকে ওর শাস্তি পেতেই হবে। আমরা সব কিছু রেডি করে ফেলি, আজ রাতে রওনা দেবো। আর শুনেছি যে কাল নাকি ওদের বিয়ে। বিয়ের কথা শুনে তো আমি থমকে গিয়েছিলাম। চোখ দিয়ে আর জল বের হচ্ছে না। একদিনে এত কান্না করেছি যে জল শুকিয়ে গিয়েছে। বিয়ে নাকি আজ বিকেলের দিকে। হাসছি জান পাখি, একদম ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। তোমার আবির না, তোমার কিং আসছে। আমরা রাতে রওনা দিয়ে সকালে পৌঁছেছি। আবির প্রথমেই ওদের লোকেদের কাছে যায়, তারপর সবকিছু বুঝিয়ে বলে কি কি করতে হবে। বিকেলবেলা আবিরের দলের লোকেরা
ওদের বিয়ের অনুষ্ঠানে যায়, সাথে আবির আসিফ। যদিও ওরা দুজন ছদ্মবেশে যায়, বিধায় কেউ ওদের চিনতে পারেনি। বিয়ে শুধু হওয়ার আগে পুরো বাড়ি ধোঁয়াতে ঢেকে যায়। এক এক করে সব নিচে পড়ে যায় মানুষ, কারণ ওরা অজ্ঞান করা গ্যাস ছিল। শুধু লিয়ার ঘর পাতে ছিল। কিছুক্ষণ পর আবির লিহার রুমে যায়, গিয়ে দেখে মূর্তি নিয়ে বসে আছে সে, হয়তো অপেক্ষা করছে ওরই। লিহাকে ডাকবে, জান পাখি। কথাটা শুনে ওদিকে তাকিয়ে দেখি আবির দাঁড়িয়ে আছে। আমি 7-5 না ভেবে ওকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। এত দেরি করলেন কেন? আমি কতদিন থেকে আপনার অপেক্ষায় ছিলাম জানেন? এত কিছু প্ল্যান করতে দেরি হয়ে যায় গো, সো সরি। দেখি একদম কাঁদবে না, না একদম না। এখন চলে এসে পড়েছি না আমি, কোনো চিন্তা নেই, চলো এখন। চলুন। এইদিকে মাসুম এসে দেখে সবাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ও কিছু জিনিস আনতে বাইরে গিয়েছিল। উপরে তাকিয়ে দেখে আবির আর লিহা আসছে। তুই তুই এখনো সজাগ? তোকে আমি আর তোকে মেরে হলেও লিহাকে নিজের করব। চল। চলুন। তুমি যেও না, আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন বোঝো না আমাকে? তোমাকে অনেক ভালোবাসি। ও যদি তোমাকে ভালোবাসতো তবুও আমি ওকে আমার কাছে রেখে দিতাম, তোর কখনোই হতে দিতাম না। ও শুধু আমার আর অন্য কারো নয়। মাসুমকে বেঁধে রাখা হয়েছে শুইয়ে, আর তখনই আবির যায় গরম করা ছুরি নিয়ে মাসুমের দিকে হাসি দিয়ে ওর হাতে কোপ মারে, আর মাসুম চিৎকার করে ওঠে, আর আবির হাসে, আরও এক হাতে মারে, ওর পা এইভাবে ওর শরীরটাকে আলাদা আলাদা করে ফেলে কেটে কেটে, আর সবশেষে মাথাটা আলাদা করে দেয়। আর এত সব কিছু পরে মাসুম জীবিত থাকতে, যদিও কিছুক্ষণ পর মারা যায় এসব সহ্য করতে না পেরে। আমার আর লিহার মধ্যে যে আসবে তার আমি এভাবেই শেষ করব। ও শুধুই আমার জোর করে পাওয়া ভালোবাসা। যারা এতদিন গল্প পড়েছেন কিন্তু কমেন্ট করেননি, তাদের কাছে অনুরোধ, কমেন্ট করবেন কেমন হয়েছে, গল্পটা লেগেছে আপনাদের কাছে, আমাদের কাছে মতামত জানাবেন। ভালো লাগলো বলবেন, খারাপ লাগলো বলবেন, কিন্তু একটা হলো কমেন্ট করবেন। আর সবাইকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি শামীম, আমাকে সরাসরি আমার ভিডিও দেখতে ভয়েস অফ শামীম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে সপ্তাহে 2 দিন ভালোবাসার গল্প কথা নিয়ে আমি আসি আপনাদের মাঝে। ধন্যবাদ।